বলতে পারি আপনার সাথে? জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি আয়শা সিদ্দিকা, বর্তমানে কলেজ অফ নার্সিং মহাখালীতে পোস্ট বেসিকে চান্স পেয়েছি 2023-এ। আমি গুড, মেবি আপনাকে কংগ্রাচুলেশন। দেখেছিলাম ফৌজদারহাটে। জি জি জি, গুজরাটে। আপনি মেবি দিনাজপুর আনোয়ারা নার্সিং কলেজ থেকে পাশ করেছিলেন। জি জি। আচ্ছা। ফুলজারহাটে আপনি আমাকে দেখেছিলেন? কবে সেটা? আর আমি কি বেসিক্যালি আপনাকে আমার প্রথমে দেখছিলাম? চান্স হয়েছিল ফৌজদারহাটে, তারপর আমি আসলে আমার মার্ক ভালো ছিল, দেন আমি মাইগ্রেশন করে মহাখালীতে চলে আসি। আচ্ছা আচ্ছা, 23-এ না? জি, আমি 2023 23-এ। আপনার সাথে মেবি আমার কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই পরিচয়টা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে আমার কথা হয়েছিল। যাক, জি। আপনাদের ফাইনাল পরীক্ষা হয়েছে না? না, আমাদের ফাইনাল পরীক্ষা তো 21-এ, সামনে মাসের 21 তারিখ থেকে। এই জন্য একটু প্যারাই সামনে? আছি, আসলে কোন প্রিপারেশনটা আগে নিব বুঝতেছি না। ও, আপনার জন্য তো একদম ডু অর ডাই সিচুয়েশন। তবে এই সিচুয়েশন আমিও পড়ছিলাম। এই হিস্ট্রি, এই গল্প নয় অন্য একদিন বলবো, আলাদা বিরক্ত হ্যাঁ, হবে। আমি জানি আপনাদের বিষয়টা, শুনেছি আপনার সিনিয়র যে ভাই আছেন আমাদের কলেজে, মানে আপনার ব্যাচমেট, তার কাছে অনেক জি কথা জি। শোনা হয়েছে আপনাদের বিষয়ে। আচ্ছা, সেটা না হয় পরে বলবো। তবে হ্যাঁ, ফৌজদারহাট পোস্ট বেসিক, খুবই কংগ্রাচুলেশন, ওয়ার্ম কংগ্রাচুলেশন যে আপনি শেষ করতে পারতেছেন। থ্যাংক ইউ সো মাচ। শেষ করতে পারতেছেন একটা সরকারি থেকে। এটা হিউজ, এটা অ্যাচিভমেন্ট। জাস্ট হ্যান্ডস অফ। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। এটার কি ফেস করতে হয় সেটা আমরা জানি। আর এই হিউজ জি অ্যাচিভমেন্ট, এই জি জিনিসটা এখন অবশ্যই ধরে রাখবেন। আশা করি ধরে রাখার কি শেষ, ফাইনাল পরীক্ষা আল্লাহর রহমত জি, পাস করে ফেলতে ইনশাল্লাহ। পারবেন। তবে কোনোভাবেই নিজেকে, নিজের পরিচয়, নিজের আইডেন্টিটিকে বজায় রাখতে হলে গভর্নমেন্ট জব লাগবে। এটা মাথায় বলতেছি। আপনি জি, আপনার অবশ্যই অবশ্যই। গভর্নমেন্ট জব, ডু অর ডাই সিচুয়েশন আপনাকে আনতেই হবে। তাহলে তাহলে আপনি আপনার আইডেন্টিটিটাকে একদম আপনি মর্যাদা দিতে পারবেন। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই। ওকে। ঠিক আছে। আচ্ছা, সবাই কি তাহলে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি? একটু রেসপন্স করেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, আচ্ছা। আজকে টপিক গুলা আসলে, প্রথম কথা হচ্ছে টপিক গুলো নেওয়ার প্রশ্ন আমার কাছে ছিল না, বাট ইসরাত আপু একটু ঝামেলা হওয়ার কারণে আধা ঘন্টা আগে আমাকে জানায়। ওনার ব্যাকআপে আমি ক্লাসটা নিচ্ছি। তবে আশা করি ওনার মতো না দিতে পারলাম, খুব একটু ওনার মতো নেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা, আজকে যে টপিকটা, প্রথম টপিকটা যেটা শুরু করতে আছে সেটা হচ্ছে ইসিজি। ইসিজির ফুল ফর্ম কি বলতে পারবেন? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রো, এই দুটো দুটিকে যদি ওয়ার্ডকে আমরা যদি ভাঙি তাহলে একটা কি পাবো, একটা হচ্ছে ইলেকট্রো, একটা হচ্ছে কার্ডিওগ্রাম। হ্যাঁ, এই দুইটা জিনিস। অর্থাৎ ইসিজি করা হয় আমাদের হার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আছে, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে মানে ট্র্যাক করার জন্য আমরা ইসিজিটা করে থাকি। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কি, আমাদের হার্টের কন্ডাকশনাল মেথড আছে, জাংশনাল মেথড আছে। হ্যাঁ, এই আমরা যে, আমাদের তো জানি আমাদের হাত একটা ইলেকট্রিক্যাল ওয়েভস দিয়ে কাজ করে। হ্যাঁ, এই ইলেকট্রিক্যাল কন্ডাকশন মেথড দিয়ে কাজ করে। আমরা সাইনোয়াইটিভিয়া নট, এ ভি নোট, বান্ডেল অফ স্পার্কেলস অফ ফাইবার। এই ক্লাসটা অবশ্য আমারই আছে, নেক্সট 6 তারিখে ক্লাসটা আমি নিব। তখন আসলে এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। তবে আমরা একটা করি, আমাদের হাতে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা ট্র্যাক করার জন্য আমরা ইসিজি করে থাকি। আহ, এই ইসিজিটা করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস কি করি, আমরা ডায়াগনোসিস করি হচ্ছে হার্টের কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। যখন হার্টের অ্যাবনর্মালিটিস থাকবে তখন হার্টের কি হবে, যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটির যে ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলি কি হবে, এই ফাংশন গুলো ডিসফাংশন হবে। আর এই ডিসফাংশন গুলাই আমরা ইসিজি লিডের মাধ্যমে আমরা দেখতে পারি, ইসিজি গ্রাফের মধ্যে আমরা দেখতে পারি। হ্যাঁ, এই জিনিসটা এতটুকু মাথায় রাখেন। আমরা প্রশ্নের ক্ষেত্রে সবসময় ইসিজি নিয়ে যদি প্রশ্ন হয়, সেক্ষেত্রে ইসিজি নিয়ে প্রশ্ন, খুব বেসিক কিছু প্রশ্ন হয় যে ইসিজির ফুল ফর্ম কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি কেন করা হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হয় ইসিজি লিড কয়। আমরা বলি ইসিজি লিড কয়টা?
12টা। ইসিজি লিড 12টা। আমরা ইসিজি করছি কোথাও? আমরা তো সবাই কোথাও না কোথাও ইসিজি করি, তাই না? হ্যাঁ, আচ্ছা, ইসিজি আমরা তো করছি, ইসিজির এক্সপিরিয়েন্স অবশ্যই আছে। ইসিজি তে আমরা কি করি? বুকে 6টা লিড লাগাই, আর দুই হাতে 2টা, চার পায়ে 4টা। তাহলে কয়টা হয়? 10টা না? মানে জি ভাই, আমরা যেহেতু করছি তখন 10টা, কিন্তু বইয়ে থিওরিটিক্যালি পড়েছিলাম 12টা, এই জন্য আমারও কনফিউশন যে বাকি দুইটা কোথায়। বাকি দুইটা কথায় থ্যাংক ইউ, এই কনফিউশনটা আজকে দূর হবে। ইসিজি লিড বা চেস্ট লিড যেটাকে বলি, চেস্ট লিড 6টা, 6টার এখানে কনফার্মেশন আছে। আমরা V1 V2 V3 V4 V5 V6 দেখতে পাই, এই তো। এখন যেহেতু চেস্ট লিড 6টা চলে গেল, সেই 6টা লিস্টে আমাদের কোনো কনফিউশন নাই। আর বাকি থাকতে হচ্ছে 4টা, দুই হাতে 2টা, দুই পায়ে 2টা, 4টা গেল। এই 4টা লিডের পরে যখন আমরা পড়তে যাচ্ছি, যখন আমরা পড়ি ইসিজি লিড 12টা, আর কিন্তু যখন যখন আমরা ফিজিক্যালি কাজ করতে যাই তখন দেখি ইসিজি লিড 10টা, টোটাল অর্ডার 10টা। মাথায় আমারও কনফিউশন ছিল। আমি কিন্তু এই সিচুয়েশনটাতে আমরা যখন বলি, এই সিচুয়েশনটা বলি আমাদের যে লিঙ্ক, যে লিড গুলো আছে, লিঙ্কের লিস্ট গুলো কি করে? কোঅর্ডিনেট করে। কোঅর্ডিনেট করে কি করে? আমরা ইসিজি পেপারে আমরা কি দেখি? 1 2 3, সাথে এভিআর, এভি এল আর এভি, অর্থাৎ অগমেন্টেড ভেন্টিকোর রাইট, অগমেন্টেড ভেক্টর লেফট, অগমেন্টেড ভেক্টর ফুট। এই 3টা লিঙ্ক। অর্থাৎ আমাদের ইসিজি যে লিঙ্ক গুলো আছে, হাতে পায়ে যেটা লাগায়, অর্থাৎ দুই হাতে 2টা, দুই পায়ে 2টা, এটা কি করে? আরো 2টা লিডকে কম্বাইন করে। যে কম্বাইন 2টা লিডের নাম কি হচ্ছে? এভিআর আর হচ্ছে এভি আপনার এল। এই 2টা লিড কম্বাইন করে আরেকটা লিড জেনারেট করে এভি এফ, 2টা। অর্থাৎ যে 4টা লিড, এইটা লিড আরো 2টা লিডের সাথে কম্বাইন করে 6টা লিডের রেজাল্ট পাবলিশ করে। বুঝাইতে পারছি? আপুর পিপিটিটা তো আপনি, আমি একটা কথা বলি, আরেকবার একটা মানে ক্লিয়ার কনফিউশনটা শেষ করে দিই। আমাদের ইসিজি চেস্ট লিড 6টা, এটা নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নেই। হাতের হচ্ছে আমরা লিম্বে কয়টা লাগাই? হচ্ছে 4টা, অর্থাৎ 6টা 4 10টা, কিন্তু রেজাল্ট হয় 12টা। 12টা রেজাল্ট কি হয়? যে এক্সট্রা যেটা 2টা লিডের রেজাল্ট পায়, সেই 2টা লিড কি করে? এই 4টা লিডের সাথে কোঅর্ডিনেট করে 2টা লিডের রেজাল্ট পাবলিশ করে। বুঝতে পারছি? এবার ক্লিয়ার হয়েছে? স্যার বুঝতে পারছি। কনফিউশন কারো? আর যে দুইটা ওই যে কোঅর্ডিনেট করে বলেন, ওই দুইটা লিডের নামটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, এই 2টা লিডের নাম হচ্ছে, আমরা 4টা লিড এক্স্যাক্টলি পাই। রোমান সংখ্যায় বলা হয়, রোমান সংখ্যায় দেখবেন এটা 1 2 3 আর এ ভি আর। এই 4টা লিড আমরা পাই। এ ভি আর, এভিআর, অগমেন্টেড ভেক্টর রাইট, এই 4টা লিড আমরা পাই। আর 2টা লিড এক্সট্রা ভাবে আমরা রেজাল্টে পাই, আপনার ইসিজি পেপার দেখলে বুঝতে পারবেন। একটা হচ্ছে এভিএল, এভিএফ, অগমেন্টেড ভেক্টর লেফট, অগমেন্টেড ভেক্টর ফুট। এই 2টা লিডের এক্সট্রা রেজাল্ট পাবলিশ করে। হ্যাঁ, আচ্ছা, কনফিউশন কমপ্লিট হয়েছে? আশা করি আপুর পিপিটিতে ইসিজি পেপার থাকবে। আচ্ছা, ইসিজির প্রিপারেশন, যদি ইসিজি প্রিপারেশনের কথা বলি, ইসিজি প্রিপারেশন আমরা দুই ভাবে করতে পারি। আমরা পেশেন্টকে সম্ভবত বলে থাকি কি, যে আপনি একদম সিটিং পজিশনে শুয়ে যান, আর নয়তো ফলার পজিশনে শোন। হ্যাঁ, এই 2টা পজিশন। তবে সব থেকে বেস্ট উপায় হচ্ছে, বেস্ট পজিশন হচ্ছে একদম সিটিং পজিশনে। হ্যাঁ, সিটিং বা সুপাইন পজিশনে যদি আমরা বলি, সুপাইন পজিশনে পেশেন্টকে যদি আমরা রাখি, এই পজিশনে কি হয়? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, পাবলিশ করতে বা ইলেকট্রিক অ্যাক্টিভিটি ট্র্যাক করতে খুব সুবিধা হয়। আর এইখানে আমাদের একটা প্রিপারেশন আছে, পেশেন্ট প্রিপারেশন। পেশেন্ট প্রিপারেশনটা কি? আমরা পেশেন্টকে বলবো, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করতেছি, সেক্ষেত্রে ডিস্ট্রাক্ট করে এমন কোনো মেটেরিয়ালস পেশেন্টের গায়ে থাকা যাবে না। ডিস্ট্রাক্ট করতে পারে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ডিস্ট্রাক্ট হয় সাধারণত মেটাল সারফেস দিয়ে। মেটাল সারফেস এক্সিস্ট আছে বডিতে, এরকম কোনো যদি সারফেস বডিতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? রোগী থেকে এক্সেসারি বা আননেসেসারি যে জিনিসগুলো আছে সেগুলোকে কি খুলে ফেলতে হবে। আননেসেসারির মধ্যে কি থাকে? আমরা পেশেন্টকে থাকলে দেখতে পারি বেল্ট থাকে পেশেন্টের, তারপর যে আমাদের পেইন্টের সাথে যে নাট থাকে বা হুক থাকে, হুক থাকতে হবে, এটা খুলে ফেলতে হবে বা খোলার চেষ্টা করতে হবে। রোগী, আমরা সবসময় বলে থাকি যে এক্স্যাক্টলি প্রিপারেশনের জন্য ইসিজি কিন্তু আলাদা একটা ড্রেস থাকে। যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নাই, তো আমরা পেশেন্টকে গাইড করি যে আপনাদের কাছে যদি মেটাল কোনো জিনিস থেকে থাকে, সেই জিনিসগুলোকে আপনারা সরাই ফেলেন।
বিশেষ করে আমরা লুঙ্গি পরে আসতে বলে, আমাদের জাতীয় পোশাক যেটা, সেটাকে বলি যে আপনারা লুঙ্গি পরে আসেন। যদি কখনো এটা আসলে সবসময় পসিবল হয় না, তারপর আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি। হ্যাঁ, হাতে কোথাও তাবিজ থাকলে এই তাবিজগুলো আমরা খুলে ফেলি, কারণ এগুলোতে কি হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে ডিস্ট্রাক্ট করে ফেলে, রেজাল্টটা একটু ডিস্ট্রাকশন হয়ে যায়। তো আমরা অবশ্যই বলবো কি, এই পেশেন্ট গুলোকে যে কোনো ধরনের আননেসেসারি সারফেস, মেটাল সারফেস যদি বডিতে থাকে অ্যাডজাস্ট থাকে এগুলো খুলে ফেলেন। আরেকটা জিনিস, অবশ্যই ইসিজি করার সময় পেশেন্টকে বলতে হবে, পেশেন্টকে যে দৌড়ায় আসছে কিংবা সিঁড়ি বেয়ে উঠছে, ঠিক আছে, বা খুব বেশি এক্সেসিভ হাই প্রোটিন খাবার খেয়ে আসছে, ঠিক আছে, এই খাবারগুলো অ্যাভয়েড করে আসছে। সাথে করে পেশেন্টকে একদম রিল্যাক্স স্টেটে রাখতে। কেনই বা রিল্যাক্স স্টেটে রাখতে হবে? কারণ যদি পেশেন্ট অ্যাংজাইটিতে থাকে, পেশেন্টের যদি কোনো রকমের দৌড়ঝাঁপা করে থাকে, তখন কি হবে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলোর রেজাল্ট গুলো অ্যাডজাস্ট করতে পারবে না, মানে এক্সাক্ট রেজাল্ট গুলো দিতে পারবে না, ভেরিয়েশন আসবে। ঠিক আছে, তো পেশেন্টকে কি করতে হবে, আমাদেরকে আননেসেসারি যে পার্ট গুলো আছে সেগুলোকে খুলে ফেলে দিতে বলতে হবে। তারপর কি করতে হবে, যে পেশেন্টকে একদম রিল্যাক্স কন্ডিশনে থাকতে বলতে হবে, যাতে করে একদম রিল্যাক্স স্টেটে থাকে, যাতে করে আমরা রেজাল্টটা একুরেট পেতে পারি। ঠিক আছে, তবে মাথায় রাখবেন কি, ইসিজি পজিশন কি, যদি প্রশ্ন হয় তাহলে মাথায় রাখতে হবে কি, ইসিজি পজিশন কি, সুপাইন পজিশন। আর এটা কি, পেশেন্ট যদি সুপাইন পজিশন না থাকতে কমফোর্ট করে, তাহলে আমরা কি ফলার পজিশনে করতে পারবো। আর এই প্রশ্নটা যে আননেসেসারি পার্টস কেন খুলে ফেলতে হয়, এটা রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে ইসিজি করার সময় পেশেন্টদের মেটাল কোনো সার্ফেস খুলে ফেলতে হয় কিনা, বা ইসিজি প্রিপারেশনটা কিরকম পেশেন্টের। ঠিক আছে, আচ্ছা। ইলেকট্রোডস, ইলেকট্রোড করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস করতে হবে, যে ইলেকট্রোডস যেটা কথা বলছি, যে যদি কোনো জিনিস সারফেস আমাদের ডিস্ট্রাক্ট করে বা ইলেকট্রিক অ্যাক্টিভিটিকে ডিস্ট্রাক্ট করে ফেলে, তাহলে কিন্তু ইসিজি রেজাল্ট গুলো আমরা ঠিকঠাক মতো পাবো না। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ শো করছি, ইমেজটা কি দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এর আগে প্রিভিয়াস কথাগুলোতে কারো বুঝতে প্রবলেম হলে আমাকে সঙ্গে সঙ্গে নক করবেন, হ্যাঁ। আমি আবার এক টপিক থেকে আরেক টপিকে গেলে একটু ডিস্টার্ব হয়ে যায়। মানে যদি আপনি প্রবলেম না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন সঙ্গে সঙ্গে, হ্যাঁ। এটা আপনার জন্য সুবিধা, কারণ স্টুডেন্টের মাথায় প্রশ্ন তখনই আসে, আবার যদি বলে যে না শেষে প্রশ্ন করেন, তখন দেখবেন যে আপনি ভুলে গেছেন। আচ্ছা, আমরা ইসিজি লিডের প্লেসমেন্ট, ইসিজি লিডের প্লেসমেন্ট রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইসিজি লিডের প্লেসমেন্ট এটা বলে অনেক সময়, লিখতে বলে রিটেনের জন্য। তাহলে যেহেতু আমরা প্রিলিমিনারি বেস, যেগুলো রিটেনের টপিক, সেটা রিটেনের টপিক অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে। আচ্ছা, ইসিজি লিডের প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই ইন্টারকোস্টাল স্পেস ব্যবহার করি। ইন্টারকোস্টাল স্পেস কি, অর্থাৎ হচ্ছে আমাদের রিপস এর মাঝখানের স্পেস, দুইটা রিপস এর মাঝখানে একটা খালি জায়গা থাকে, এই খালি জায়গাটাকে আমরা কি বলি, ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, স্পেস। তো ইন্টারকোস্টাল স্পেসে আমরা কি করব, তখন কথা হচ্ছে আমরা ইসিজি লিড ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে রাইট সাইডে আমরা একটা লিড লাগাবো, আর লেফট সাইডে আরেকটা লিড লাগাবো, B1 and B2। অর্থাৎ B1 থাকবে রাইট সাইডে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে, আর B2 থাকবে লেফট ইন্টারকোস্টাল স্পেসে, ফোর্থ লেফট ইন্টারকোস্টাল স্পেসে। কারণ আপনি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে B1, এই B1 কিন্তু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস বরাবর আছে, B2 কোথায় আছে, ঠিক সেম বরাবর, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস বরাবর। দেখতে পাচ্ছি আমরা, আমাদের রিপ যদি হিসাব করি, এই যে 1 2 3 4, হ্যাঁ, ইন্টারকোস্টাল স্পেস কি, অর্থাৎ দুই রিপস এর মাঝখানে স্পেস, এই যে খালি জায়গাটা, এই যে খালি জায়গাটা, এই দুই রিপস এর মাঝখানে স্পেসকে আমরা ইন্টারকোস্টাল স্পেস বলছি। এই দুই রিপস এর মাঝখানে স্পেস গুলোকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস। হুম, এই দুই রিপস এর মাঝখানে কি বলতেছি আমরা, ইন্টারকোস্টাল স্পেস। অর্থাৎ B1 B2 থাকবে কোথায়, হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে। B1 থাকবে হচ্ছে পেশেন্টের রাইট সাইডে, B2 থাকবে পেশেন্টের লেফট সাইডে। ঠিক আছে, আর এখন একটা প্রশ্ন, V4 কোথায় যাবে, V4 কোথায় যাবে হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। মাঝখানে একটা বাকি থাকে হচ্ছে V3, V3 থাকবে হচ্ছে V2 এবং V4 এর মাঝখান বরাবর। অর্থাৎ V1 কোথায় পড়তেছে, রাইট ইন্টারকোস্টাল স্পেসে, ফোর্থ রাইট ইন্টারকোস্টাল স্পেসে। V2 থাকতে হচ্ছে ফোর্থ রাইট লেফট ইন্টারকোস্টাল স্পেসে। V3 এর পজিশন কোথায় হবে, V2 এবং V4 এর মাঝখানে, V2 এবং V4 এর মাঝখানে, V4 5 6 এক লাইন বরাবর থাকবে, ওয়ান ইন্টারকোস্টাল স্পেসে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে B4 B5 এবং B6 থাকবে। কি বলছি, ফিফথ B4 B5 B6 কোন স্পেসে থাকবে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। এটা প্রশ্ন আছে অনেক সময়, যে V3 লিডের
ইয়া কোথায়, মানে পজিশন কোথায়। V3 লিডের পজিশন অবশ্যই মিডওয়ে বিটুইন V2 এবং V4, অর্থাৎ V2 V4 এর মাঝখানে V3 বসবে। আর হচ্ছে V4 V5 V6 কোথায় হবে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। এই জিনিস ভুল ভুল করা যাবে না, এটা এমসিকিউ তে আসে যে V3 V4 V5 অথবা V6 একটা লিডের নাম দিয়ে বলবে এই লিডটা কোন ইন্টারকোস্টাল স্পেসে থাকে, অবশ্যই ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। আচ্ছা, এখন প্রশ্নে আসি যে B4 কোথায় বসবে। B4 বসবে হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন। B4 কোথায় বসবে, মিড ক্লাভিকুলার লাইন। মিড ক্লাভিকুলার লাইন কোনটাকে বলতেছি আমরা, এই যে আমরা ক্লাভিকুলার দেখতে পাচ্ছি, এই যে ক্লাভিকল, আমরা এটাকে কি বলি, ক্লাভিকল বলি, বা এটাকে কোলার বোন বলি বা বিউটি বোন বলে থাকি, তাই না। এটার ঠিক মাঝখান বরাবর কি থাকবে, B4 থাকবে। এই যে মাঝখান বরাবর কি থাকতেছে, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আর এখন পুরো ক্লাসটাই মানে হোল্ড হয়ে আছে, কিছু করা হচ্ছে না বা ক্লাস কন্টিনিউ। কোনো কারণে কি লাইফ আটকে গেছিল। স্যার অনেকক্ষণ আমরা পরে আপনার শুনতেছিলাম না। কথা শুনতে পেলাম। আচ্ছা, কোনো কারণে কি লাইফ আটকে গেছিল। জি স্যার, জি আপনার জি কথা অনেকক্ষণ পরে মাত্র শুনতে পেয়েছি। একটু অপেক্ষা করেন।
কোনো কারণে কি লাইভ আটকে গেছিল নাকি সাউন্ড শোনা যাচ্ছিল না? স্যার সাউন্ড শুনতে পাচ্ছিলাম না। সরি, আমি এই জন্য বলছিলাম যে আসলে অ্যাপসে আচ্ছা, সমস্যা নাই। কথা থেকে যেটা শুরু করছেন আমি সেখান থেকে শুরু করবো, সমস্যা নাই। আপনারা কোথায় আটকে গেছেন আমাকে একটু খালি কথা বলবেন, হ্যাঁ? স্যার ওই আশা যে করি। লিড গুলা বুঝাচ্ছিলেন ওখানেই V4 আটকে গেছে। আচ্ছা আচ্ছা, লিড V4 থেকে। আচ্ছা, V4 এই তো। জি স্যার। জি স্যার। ও, এখন তো শুনতে পাচ্ছেন তাই তো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমিও মাঝখানে বললাম যে সবাই চুপ হয়ে গেল কেন, আমি অবশ্য মাঝখানে বলি তো। V4 লিডে আটকে গেছেন এই তো? স্যার শুরু থেকে শুরু করলে আমার জন্য একটু বেটার হইতো আর কি। যেহেতু আটকে গেছেন সবার জন্য আমি আবার অবশ্যই করব। ঠিক আছে। আহ আমরা হার্টের পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন কোথায় রাখি? হার্টের অ্যানাটমিক্যাল পজিশন অবশ্যই ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস থেকে স্টার্ট করি। এই জন্য হার্টের ইসিজি লিড গুলো মানে চেস্ট লিড গুলো আমরা ইন্টারকোস্টাল স্পেস থেকেই শুরু করি, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস থেকে। V1 এর একুরেট পজিশন হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, রাইট সাইড। আচ্ছা, আগে আমি ইন্টারকোস্টাল স্পেস সম্পর্কে বুঝাই। ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে দুইটা রিবসের মাঝখানে খালি জায়গাকে আমরা কি বলতেছি? ইন্টারকোস্টাল স্পেস। মাঝখানে খালি জায়গা কোনগুলো আমি একটু আপনাদেরকে দেখাই। উম এই যে এই যে মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছি, এইটা খালি জায়গা দেখতে পাচ্ছি, এইটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, আমরা হার্টের রাইট সাইড, আমরা যেহেতু হার্টের অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী এওটিক ভালভের পজিশন হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে। সেক্ষেত্রে এওটিক ভালভের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য আমাদেরকে চেস্ট লিড V1টা ফার্স্ট অবশ্যই কোথায় লাগাইতে হবে? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে লাগাইতে হবে। এই জন্য আমরা কি করি যে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে V1 পজিশনটা লাগাই। হ্যাঁ, V1 চেস্ট লিস্টটা লাগাই। এই যে আমাদের V1 যে চেস্ট লিস্টটা আছে কি হচ্ছে, হার্টকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, এই 4 ভাগে ভাগ করলে রাইট সাইডে কি থাকতেছে? V1। লেফট সাইডে কি থাকবে? হচ্ছে V2। হ্যাঁ, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের লেফট সাইডে কি থাকবে? লেফট সাইড ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের লেফট সাইডে থাকবে হচ্ছে V2। ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের রাইট সাইডে কি থাকবে? V1। রাইট সাইড ইন্টারকোস্টাল স্পেস কি হচ্ছে? ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে আমাদের যেটা রিবস আছে, দুটো রিবসের মাঝখানে যে খালি জায়গা থাকে সেই থাকাটাকে কি বলতে হচ্ছে? ইন্টারকোস্টাল স্পেস। বুঝাতে পারছি ইন্টারকোস্টাল স্পেস সম্পর্কে? অর্থাৎ বিটুইন দ্য গ্যাপস বিটুইন টু রিবস, অর্থাৎ ফার্স্ট অর্থাৎ যদি ফার্স্ট এন্ড সেকেন্ড রিবের কথা বলি, এই দুটার মাঝখানে যে খালি জায়গাটা, এই খালি জায়গাটাকে কি বলতেছি আমরা? ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, এই খালি জায়গাটাকে বলছি ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, এটা কি থাকবে? V1 এর রাইট পজিশনে কি থাকবে? V1। হার্টের রাইট পজিশনে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের রাইট পজিশন থাকবে হচ্ছে V1। লেফট সাইডে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকবে কি হচ্ছে? V2। V3 কোথায় থাকবে? V3 থাকবে হচ্ছে V2 এবং V4 এর মাঝখানে। V2 এবং V4 এর কোথায়? মাঝখানে থাকবে কি হচ্ছে? V3। আচ্ছা, আর V4 থাকবে কোথায়? V4 থাকবে হচ্ছে V4 এর অবস্থান হবে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। V4 একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা বারবার প্রশ্নে আসে যে V4 কিংবা V5 কিংবা V6 এই তিনটা লিডের মধ্যে একটা লিড দিয়ে বলবে এটার একুরেট পজিশন কোথায়, ইসিজি লিডের একুরেট পজিশন কোথায়? অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেখাইতে হবে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, V4 এর যদি একুরেট পজিশন জানতে চান, সেক্ষেত্রে V4 এর একুরেট পজিশন হচ্ছে আমাদের এটার কি কলার বোন বা ক্লাভিকুলার বোন বলি না, এটা হচ্ছে ক্লাভিকল। হ্যাঁ, ক্লাভিকুলের ঠিক মাঝ বরাবর যদি আমরা একটা দাগ টানি, সেই দাগ টানলে কি হবে? এই দাগের পজিশনে কি হবে? V4 থাকবে। অর্থাৎ মিড ক্লাভিকুলার লাইন কি হবে? মিড ক্লাভিকুলার ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে কি থাকবে? V4 থাকবে। V5 কোথায় থাকবে? V5 থাকবে হচ্ছে এন্টিরিয়র এক্সিলারি লাইন। আমি দেখাচ্ছি, আগে আসি V6 এ। V6 কোথায় থাকবে? এটা হচ্ছে আমাদের এক্সিলা। এই পজিশনটাকে আমরা কি বলতেছি? আমাদের এক্সিলা। হ্যাঁ, এটাকে কি বলতেছি আমরা? এক্সিলার এটাকে যদি আমরা সরাসরি একটা বরাবর একটা দাগ টানি, এই দাগের মাঝখান বরাবর যদি একটা স্পেস টানি, তাহলে কি হবে? এটা হচ্ছে মিড এক্সিলার লাইন। মাঝখান বরাবর যদি একটা দাগ টানি তাহলে কি হবে? মিড এক্সিলার লাইনে কি থাকবে? হচ্ছে V6 থাকবে। হ্যাঁ, আর এটা ঠিক সামনের দিকে থাকবে কি হচ্ছে? V5। অর্থাৎ V4 এর পজিশন হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস।
V6 এর V6 এর পজিশন হচ্ছে কি মিড এক্সিলারি লাইন, এবং V5 এর পজিশন হচ্ছে কি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস এন্টিরিয়র এক্সিলারি লাইন। অর্থাৎ এক্সিলারি লাইনের সামনে দিয়ে কি থাকবে, V5 থাকবে। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পারলেই আমার জন্য খুব ভালো হয়। অবশ্যই যদি কারো প্রবলেম হয়, বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবেন। B4 এর এক্সাক্ট পজিশন হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, V6 এর এক্সাক্ট পজিশন হচ্ছে মিড এক্সিলারি লাইন, এবং V5 এর পজিশন হচ্ছে এন্টিরিয়র এক্সিলারি লাইন। V4, V5, V6 এর পজিশন অবশ্যই ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। দ্যাটস ইট, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা আচ্ছা, লোয়ার লিম্বস গুলো এখন বর্তমান আধুনিক যেহেতু ইসিজি মেশিন আছে, আগে আমরা লোয়ার লিম্ব গুলো কিভাবে লাগতাম, কালো হাঁস মিলে, হ্যাঁ, কালো লাল হলুদ সবুজ এইভাবে মিলে লাগাইতাম। এখন যেহেতু খুব অ্যাডভান্স ইসিজি মেশিন আছে, সেক্ষেত্রে ইসিজি মেশিনে কোনটা কোন হাতে লাগাইতে হবে সেটা আইডেন্টিফাই করা থাকে। যেমন যদি এল এল থাকে তাহলে হচ্ছে লোয়ার লেগ, আর এল থাকে হচ্ছে রাইট লেগ, ঠিক আছে, এইভাবে পজিশন করে থাকে। আচ্ছা, কিভাবে থাকে হচ্ছে আর এল থাকলে হচ্ছে রাইট লেগ, এল এল থাকলে হচ্ছে আপনার হচ্ছে লোয়ার লেগ বলা হয় থাকে, ঠিক আছে। আর এল থাকলে হচ্ছে রাইট, আর এইচ থাকলে হচ্ছে রাইট হ্যান্ড বলা হয় থাকে। ছোট ছোট দেখবেন যে 4টা লিডের মধ্যে সাইজ ডিফারেন্ট থাকে। 4টা লিডের ভিতরে 6টা মাঝারি থাকে থাকে মিডিয়াম সাইজে, আর দুইটা থাকে কি হচ্ছে মিডিয়াম সাইজে, আর দুইটা থাকে বড় সাইজের। বড় সাইজে যে দুইটা থাকে সেই দুইটা হচ্ছে পায়ের জন্য, আর ছোট যেটা থাকে বা মাঝারি সাইজে যেটা থাকে এই দুইটা কিসের জন্য, সেটা হচ্ছে হাতের জন্য। হাতে আপনি সুন্দর করে আইডেন্টিফাই করা থাকে। এখন আর ওই কালো হাঁসের টেকনিকটা খুবই কম খাটে। দেখা গেছে যে মেশিনে ওই হাতে লিড গুলোতে আইডেন্টিফাই করা থাকে কোনটা কোন হাতে বসবে, ঠিক আছে। এখন আর ওইটা নাই। আর যদি আপনি আধুনিক ভাবে বা মানে ওই যে প্রাচীন কালের বা জগা খিচুড়ি কাজে আদিম কালের যদি আপনার ইসিজি করতে যান, তখন আমরা একটা টেকনিক ইউজ করতাম, সেটা হচ্ছে কালো হাঁস, কালো লাল হলুদ সবুজ, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ লাগাইলে আমরা হচ্ছে ইসিজি লিডের প্লেসমেন্ট পাইতাম। বর্তমান সায়েন্স ফিকশনের যুগে আমরা খুবটা অ্যাডভান্স হয়ে গেছি। হ্যাঁ, ডকুমেন্টেশন, ইসিজি মেশিনের অবশ্যই একটা পেশেন্টের ইসিজি মেশিনটা আমাদের ডকুমেন্টেশন করতে হবে। কি ডকুমেন্টেশন করতে হবে? প্রথম কথা ডকুমেন্টেশন কি, পেশেন্টের নাম থাকতে হবে, টাইম থাকতে হবে, ডেট থাকতে হবে, সিগনেচার থাকতে হবে। কারণ আমরা কোন পেশেন্টে ইসিজি করতেছি এটা অবশ্যই আমাদেরকে একুরেট করে দিতে হবে। তারপর কি করতে হবে, ইসিজি করার পরে কি করতে হবে, ইসিজির সাথে ইসিজি যে জেলিটা ব্যবহার করি এটা পেশেন্টের হাতে দেওয়া যাবে না, এটা আমাদের নিজে থেকে করতে হবে। যদিও আমরা এটা করে থাকি না, অনেস্টলি বলতে আমরা করে থাকি না। কারণ করতে পারি না, কারণ হচ্ছে আমাদের উপর ওভার বার্ডেন করা থাকে। কারণ হয়তো আমাদের কাজ করার কথা হচ্ছে 5টা রোগীর ইসিজি, কিন্তু আমাদেরকে দেখা যায় 70-80টা পেশেন্ট ইসিজি করতে হচ্ছে একদিনে। তো সেক্ষেত্রে আমরা আসলে অতটা প্রিকশন বা পজিশন আমাদের আসলে মেনটেন করার সুযোগ সময় হয়ে থাকে না, কারণ আমাদের উপর প্রচুর বার্ডেন হয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, কিন্তু এক্সাক্ট যেটা হয় সেটা আমাদের মেনটেন করতে হবে। পেশেন্টের হাতে কখনোই বলবো না যে আমাদের আপনারা জেলিটা পরিষ্কার করেন। জেলি পরিষ্কার করার দায়িত্ব, পেশেন্টকে ক্লিন করার দায়িত্ব আমাদের একজন নার্সেরই। হ্যাঁ, এটা অন্য কারো না, অন্য কোনো সাবঅর্ডিনেট বা এমএলএসএস বা ওয়ার্ড বয়দের কাজ না। যেহেতু পেশেন্ট ইসিজির কাজ, পুরো টেকনিশিয়ানের কাজ হচ্ছে নার্সের, সেক্ষেত্রে নার্সই করবে। হ্যাঁ, ক্লিন সার্ভিসটা। আচ্ছা, ইসিজি নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন। আচ্ছা, আমরা কি এখানে কোনো রেস্টিং পিরিয়ড থাকবে ইসিজি করার জন্য? যে আমার কাছে একটা পেশেন্ট আসলো, তাকে আমি কত সময় রেস্ট দেওয়ার পর তার ইসিজিটা করব, এবং কোন ক্ষেত্রে আমি এখানে হচ্ছে সঠিক ফলাফলটা পাবো? তাকে কি কোনো রেস্টিং পিরিয়ডে রাখতে হবে, বা 10 মিনিট 15 মিনিট এরকম কোনো কিছু রাখতে হবে কি? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। আমি প্রথম আসলে ইসিজি করতে হলে রিল্যাক্স রাখতে হবে। যদি স্টুডেন্টস কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে পেশেন্টকে ইসিজি করতে হলে ন্যূনতম আমাকে 10 মিনিট তাকে কাউন্সিলিং করতে হবে, শুয়ে কাউন্সিলিং করতে হবে, তাকে কি করতে হবে, মরাল সাপোর্ট করতে হবে। হ্যাঁ, সুজন স্যারের ক্লাসে বারবারই প্রশ্নটা বারবার বলতো যে আপনি একজন পেশেন্টের আসছেন, বিপি মাপবেন, সে দৌড়ায় আসলো কিংবা সিঁড়ি বেয়ে আসলো, আসার সাথে সাথে আপনি তার বিপি মাপবেন না, তার ইসিজি করবেন না। কেন করবেন না? তখন হার্টের অ্যাক্টিভিটি নর্মাল স্টেটের তুলনায় বেশি থাকে, কার্ডিয়াক আউটপুট নর্মাল স্টেটের তুলনায় বেশি থাকে। তখন যদি আপনি ইসিজি করেন কিংবা বিপি মাপেন, তখন কিন্তু আপনি একুরেট রেজাল্টটা পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই পেশেন্ট আসার সাথে সাথে
পেশেন্টকে আপনাকে মোরাল বা ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল যে সাপোর্টটা আছে সেটা দিতে হবে, যে আপনার আমরা একটা প্রসিডিওর করতে চাচ্ছি, আপনি প্রসিডিওর করার সময় আপনাকে হাইপার হওয়া যাবে না বা কোনো রকম চিন্তা করা যাবে না, এখানে আপনি কোনো রকম ব্যথা পাবেন না, এখানে আপনি যত রিল্যাক্সেশন থাকবেন তত আপনার রেজাল্ট একুরেট হবে। ঠিক আছে, ভয় ভীতিটাকে আমাকে কাটাতে হবে, মানে হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট করতে হবে। তবে ন্যূনতম একুরেট যদি বলতে হয় তাহলে ন্যূনতম 10 মিনিট, 10 মিনিট তাকে একদম সিটিং পজিশনে রিল্যাক্স হওয়ার জন্য সময় দিতে হবে, যদিও আদৌ এই সময়টা আমাদের হাতে নাই। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবিজি অ্যানালাইসিস আমার খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু সময় কম। এবিজির ফুল ফর্ম কি? আর্টেরিয়াল ব্লাড গ্যাস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আচ্ছা, আর্টেরিয়াল ব্লাড গ্যাস এটা আমরা কিসের জন্য করে থাকি? আমাদের বডিতে কি থাকে? আমাদের বডিতে অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। হ্যাঁ, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা জিনিসের আমরা একুরেট যে মেজারমেন্ট আছে এটা জানার জন্য আমরা কি করি? এবিজি করে থাকি। একটা পেশেন্ট কোন স্টেটে আছে, কোন স্টেটে আছে বর্তমান, এই স্টেট থেকে তাকে কি ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, কি পজিশনে তাকে যাইতে হবে, হ্যাঁ, সেই পজিশন থেকে আমরা কি করতে পারি, কিভাবে ডিটারমাইন করতে পারি, সেটা করতে পারি হচ্ছে আমরা এবিজির মাধ্যমে। অর্থাৎ আমাদের বডিতে তিনটা খুব সারফেস কাজ করে। আমরা বডিতে মেইন যদি আমরা গ্যাসিয়াস অক্সিজেশন বা এক্সিলারেশনের কাজের ক্ষেত্রে বোধহয় লাংসের যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসেস এক্সচেঞ্জ আছে, সেক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে কি, একটা হচ্ছে অক্সিজেনেশন আমরা ইনহেল করি, কার্বন ডাই অক্সাইড এক্সহেল করি, এই দুইটা জিনিসই করি। তো আমাদের বডিতে অক্সিজেন বেশিও দরকার নেই, কার্বন ডাই অক্সাইড বেশিও দরকার নেই। আবার খুব কমে গেলেও আমাদের জন্য ক্ষতি, খুব বাড়ে গেলেও আমাদের জন্য ক্ষতি। আর খুব বেড়ে গেলে কিংবা কমে গেলে আমাদের স্টেট বডি কোন স্টেটে চলে যেতে পারে এবং এই স্টেটে চলে গেলে আমাদের ট্রিটমেন্ট কি হতে পারে, এটা ডিটারমাইন করার জন্য আমরা কি করে থাকি? এবিজি করে থাকি। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পিএইচ লেভেল। আমাদের ব্লাডের, আমাদের বডি কি থাকে অবস্থা, আমাদের বডিতে পিএইচ লেভেল একটা মেইনটেইন অবস্থা থাকে, অর্থাৎ জিরোর অবস্থায় থাকে। এই ব্লাডের পিএইচ যদি আমাদের কমে যায় সেটা কি হবে? অ্যাসিডিক হয়ে যাবে। ব্লাডের পিএইচ যদি বেড়ে যায় সেটা কি? অ্যালকালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, অ্যালকালাইসিস হয়ে যাবে। অর্থাৎ আমাদের বডির ব্লাডের পিএইচ কত? 7.34 থেকে 35 থেকে 7.45, আর অপটিমাম হলে 7.4, এরকম একটা কিছু। আচ্ছা, অপটিমাম বলে প্রশ্ন নাই, আমাদের 7.35 থেকে 7.45। হ্যাঁ, এই দুটো স্টেট আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্লাডের পিএইচ কত? আমরা রিসেন্টলি, অর্থাৎ আমরা 2025 সালে আমরা এই প্রশ্নটা বিপিএসসি পরীক্ষায় দেখছি যে ব্লাডের পিএইচ নিয়ে একটা প্রশ্ন আসছিল যে ব্লাডের পিএইচ কত। ব্লাডের পিএইচ কত থাকে? এই রেঞ্জ সবসময় 7.35 থেকে 7.45, এই রেঞ্জের মাঝখানেই থাকে। কিছু ট্রিকি প্রশ্ন করে এর মাঝখানে, যে চারটা অপশনের মধ্যে দিয়ে রাখে 7.40 বা 7.38, তখন আমরা একটা জিনিস ভুল করি না, আমি তো পড়ে থাকছি 7.35, 7.38 এর আগাবো না। আমার রেঞ্জ মনে রাখতে হবে, আমার রেঞ্জ কি, আমার লোয়ার রেঞ্জ এবং হাই রেঞ্জ আমাকে মনে রাখতে হবে। 7.35 থেকে 7.45 এর মাঝখানে যত সংখ্যা থাক, এর মাঝখানে যদি আমার এক্সাক্ট পয়েন্ট কোনো কিছু না থাকে, 7.35ও না থাকে, 7.45ও না থাকে, এর মাঝখানে যে সংখ্যাটি থাকছে সেই সংখ্যাটাকে আমাকে এক্সাক্ট হিসাবে, কারেক্ট হিসাবে দাগাতে হবে। এটা হচ্ছে ট্রিকি প্রশ্ন। হ্যাঁ, বিপিএসসি আপনাকে অনেকগুলো এইভাবে ট্রিকি প্রশ্ন করবে, যেটা আপনি হচ্ছে খুব কমন প্রশ্ন আপনি পড়ে আসছেন, কিন্তু আপনাকে হেজিটেট করার জন্য আপনাকে এরকম প্রশ্ন সেট আপ করবে। আচ্ছা, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, এই জিনিস রেঞ্জগুলো খুব মনে রাখবেন, এই প্রশ্নগুলো আসে। 35 থেকে 45 mmHg। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনেশন 80 থেকে 100। হাইড্রোজেন কার্বনেট, বাইকার্বনেট হচ্ছে 22 থেকে 26, এবং অক্সিজেনের 95 থেকে 100%। এই জিনিসগুলো রেঞ্জ ছোটস্থ মুখস্থ রাখতে হবে। এই রেঞ্জ গুলা নিয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়, আপনি এমসিকিউ পাবেন, বিশেষ করে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তারপর হচ্ছে এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড 35 থেকে 45, আর হচ্ছে বাইকার্বনেটের এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। ব্লাডের রেঞ্জ, পিএইচ এর রেঞ্জ, এই যে ব্লাড পিএইচ এর রেঞ্জ, এটা তো মানে নিজের নাম ভুলে গেলে এটা ভুল করা যাবে না। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই 35 to 45, যারা আইসিইউতে কাজ করি এই জিনিসগুলো আমরা খুব বেশি দেখি। বাইকার্বনেটের রেট, হ্যাঁ, 22 থেকে 26, এই জিনিস ভুল করা যাবে না। আবার অক্সিজেন কত থাকবে? 80 থেকে 100। আর অক্সিজেন স্যাচুরেশন কত হবে? 95 থেকে 100। এই জিনিসগুলো আমাদের কখনোই ভুল করা যাবে না। বিশেষ করে ব্লাডের পিএইচ, নিজের নাম ভুল করলে ব্লাডের পিএইচ ভুল করা যাবে না। আচ্ছা, এবার আমরা সেকেন্ড টপিকে যাই। সেকেন্ড টপিক কি হচ্ছে? আমাদের এবিজি অ্যানালাইসিস। এবিজি অ্যানালাইসিস পিএইচ ডিটারমাইন করবে আমার স্টেট, বডি স্টেট কি অ্যালকালিসিসে আছে না অ্যাসিডোসিসের অবস্থায় আছে।
আমরা যদি পিএইচ মিটার চেক করে থাকি, পিএইচ মিটার আমরা কি দেখি? পিএইচ মিটারে যদি আমাদের বডিতে ব্লাড পিএইচ, যখন আমরা এবিজি মেশিনে আমাদের ব্লাডটাকে এন্টার করি, তখন পিএইচ একটা ডিটারমাইন করে যে আমাদের বডিতে পিএইচ কত আছে। বডির পিএইচ যদি কি করে 7.35 থেকে ডাউনগ্রেড করে বা 7.45 থেকে ডাউনগ্রেড করে, তখন কি হবে? যে আমরা বডিতে অ্যাসিডিক স্টেজে আছে। আর অ্যালকালিস স্টেট কখন বুঝবো? যখন আমার বডি দিয়ে যে অ্যালকোহলিস 7.45 থেকে 7.45 থেকে এর থেকে বেশি বেড়ে যাবে, তখন আমার বডিতে কি করবো? অ্যালকালাইসিস অবস্থা থাকবে। পিএইচ মিটারে কিন্তু আমাদের পিএইচ যদি স্ট্রিপ থাকে, তাহলে আপনি সুন্দর করে দেখতে পারবেন ওখানে সুন্দর একটা ডাউনগ্রেডে জিরো টলারেন্স থাকে ব্লাডের জন্য। জিরোর এই পাশে যদি রাইট সাইডে ইন্ডিকেট করে তাহলে হচ্ছে অ্যাসিডোসিস, লেফট সাইডে ইন্ডিকেট করলে কি হচ্ছে? সেটা হচ্ছে অ্যালকালোসিস। আচ্ছা, আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা আমাদের বডিতে দুইটা এবিজি অ্যানালাইসিস করা হয়, একটা রেসপিরেটরির জন্য, একটা মেটাবলিকের জন্য। রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। এটা একটা সুন্দর সূত্র দিয়ে আমরা সবসময় ডিটারমাইন করে থাকি, সেটা হচ্ছে রোম। রেসপিরেটরি হলে অপোজিট হবে, মেটাবলিক হলে ইকুয়াল হবে। আচ্ছা, মেটাবলিক হলে ইকুয়াল হবে, রেসপিরেটরি হলে অপোজিট হবে। রেসপিরেটরির সাথে আমরা কি করে থাকি? আমরা রেসপিরেশনের সাথে আমরা কোন দুইটা গ্যাস আমরা নিয়ে থাকি? প্রথম কথা মনে রাখতে হবে, রেসপিরেটরি অপোজিট। অপোজিট মানে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। আমরা যেহেতু এক্সহেল করতেছি কার্বন ডাই অক্সাইড, আমাদের বডিতে সংযুক্ত কি থাকে? আমাদের বডিতে এক্সহেলের জন্য কি করে থাকি? আমরা কার্বন ডাই অক্সাইড করে থাকি। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে রেসপিরেশনের জন্য আমাকে কার্বন ডাই অক্সাইড দিকে বেশি নজর রাখতে হবে। রেসপিরেটরি অপোজিট। রেসপিরেটরি হচ্ছে যদি পিএইচ এর মান বেড়ে যায়, অর্থাৎ পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, আর অবশ্যই তখন কি হবে? কার্বন ডাই অক্সাইডের মান পরিমাণ কমে আসতে হবে। তখন এই স্টেজকে আমরা কি বলবো? যেহেতু পিএইচ এর মান বেড়ে গেছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেছে, তখন আমরা এটাকে কি ডিটারমাইন করব? রেসপিরেটরি অ্যালকালোসিস। প্রশ্ন এইভাবে আসে। প্রশ্ন শুধু কিভাবে আসে? আপনাকে শুধু টিক চিহ্ন দিয়ে দেখাই দিবে, এই যে এইভাবে দেওয়া থাকবে। বলে তখন স্টেজে বলবে আপনার এটা রেসপিরেটরি অ্যালকালোসিস না অ্যাসিডোসিস। তখন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমাকে রেসপিরেটরি সমস্যা যখন আসবো, রেসপিরেটরি যখন রেসপিরেটরি বলবে, তখন আমাকে কি বলতে হবে? রেসপিরেটরি সূত্র কি? রেসপিরেটরি সবসময় অপোজিট হবে। অর্থাৎ পিএইচ বেড়ে গেছে কিন্তু আমার কার্বন ডাই অক্সাইড কমে যাবে, তাহলে কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যদি পিএইচ কমে যায় আর কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাহলে কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস স্টেজে থাকবে। আর মেটাবলিক স্টেজের ক্ষেত্রে কি হবে? এটা সব সময় ইকুয়াল হবে। অর্থাৎ পিএইচও কমে গেলে বাইকার্বনেটে কমে যাবে, এবং পিএইচ বেড়ে গেলে কি হবে? বাইকার্বনেটও বেড়ে যাবে। হ্যাঁ, এই যদি পিএইচ কমে যায় তার মানে অর্থাৎ এটা অ্যাসিডিকে চলে যাচ্ছে, আর যদি পিএইচ বেড়ে যায় তাহলে কি? অ্যালকালাইসিসে চলে যাচ্ছে। অর্থাৎ আমাকে বাইকার্বন ডিটারমাইন করবে সেটা আমাদের মেটাবলিক হবে কি হবে না, আর এখানে কার্বন ডাই অক্সাইড ডিটারমাইন করবে সেটা আমার রেসপিরেটরি হবে কি হবে না। বুঝতে পারছি? আমাকে রেসপিরেটরি ডিটারমাইন করার জন্য আমাকে কার্বন ডাই অক্সাইডের দিকে নজর রাখতে হবে, আর যদি মেটাবলিক ডিটারমাইন করার জন্য আমাকে বাইকার্বনের দিকে নজর রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, যদিও খুব ট্রিকি প্রশ্ন, এতটুকু প্রশ্নে এবিজি কখনোই সম্ভব না। এবিজি নিয়ে একটা পুরো লেকচার করা সম্ভব, তবে এটা হচ্ছে শর্টকাট টেকনিক এমসিকিউর জন্য। রোম টেকনিকটা কি হচ্ছে? রোম, রেসপিরেটরি অপোজিট, মেটাবলিক ইকুয়াল, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। অর্থাৎ পিএইচ বাড়ে গেলে আমাকে যদি রেসপিরেটরির দিকে ইন্ডিকেট করে থাকে, তাহলে পিএইচ বাড়ে যাবে, আর অ্যালকালো কি হবে? কার্বন ডাই অক্সাইড কমে যাবে। যদি পিএইচ কমে যায় তাহলে কার্বন ডাই অক্সাইড বাড়ে যাবে। ঠিক অপোজিটে কি হবে? মেটাবলিক ডিটারমাইন করবে বাইকার্বনেট দিয়ে। যদি বাইকার্বনেট বাড়ে যায় তাহলে পিএইচও অবশ্যই বাড়ে যেতে হবে। যদি বাইকার্বনেট কমে যায়, পিএইচও আপনার কমে যায়, তাহলে পিএইচও কমে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্যানুলা, কে কে ক্যানুলা করতে পারেন? পারে। এবিজি নিয়ে কারো প্রশ্ন আছে? এবিজি নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন, কারণ এবিজি সুযোগটা খুবই কম। ভ্যালু গুলো সবসময় মনে রাখবেন, প্রশ্ন করলে ভ্যালু থেকে হবে। সম্পর্কে কিছু বুঝতাম না, আজকে আলোচনা করেছি। কি কথা বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। আজকে এই সম্পর্কে কোনো ধারণা ছিল না আসলে কিভাবে আজকে ক্লাস করার পরে অনেকটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু নেক্সট এর দিকে আছি। আপনি মেবি বাইজিৎ বলছেন। আপনার কথাটা একটু আটকে আটকে আসতেছে, আমি আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যাঁ,
আচ্ছা, আমরা একটু নেক্সটের দিকে যাই। গজ সাইজ। ক্যানুলা নিয়ে প্রশ্ন খুবই কম আসে, তবে ক্যানুলা নিয়ে আমাদের প্রশ্ন যেটাতে আসে সেটা হচ্ছে আমাদের রিটেনে আসে, ক্যানুলা ইনসার্টেশন প্রসিডিউর সম্পর্কে আসে। তবে হ্যাঁ, আপনাকে জিনিস একটা মাথায় রাখতে হবে, ভাইভাতে ক্যানুলা নিয়ে প্রশ্ন আসে, যে ভাইভাতে আমরা ক্যানুলা 18 কেন ইউজ করি, 20 কেন ইউজ করি, অপারেশনের সময় 18 কেন ইউজ করা হয়, 20 কেন ইউজ করা হয়, 22 কেন ইউজ করা হয়, 14 কেন ইউজ করা হয়, এইগুলো কেন ইউজ করা হয় প্রশ্ন হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা হয় যে ব্লাডের জন্য, ব্লাড ট্রান্সফিউশনের জন্য আপনি কত গজের ক্যানুলা ইউজ করবেন, প্রশ্ন এইভাবে হয়। আমাদের মেবি একটা প্রশ্ন আসলো যে ব্লাড এর জন্য কত গজের আপনি ক্যানুলা ইউজ করবেন, তো 18 গজের ক্যানুলা ইউজ করবেন। আমরা আমরা প্রশ্ন ছিল 18 গজের। এখন প্রশ্ন করতে পারে যে আপনি 18 গজের ক্যানুলা ইউজ করবেন কেন? কারণ 18 গজের যে ডায়ামিটারটা, যে লেন্থটা, সেটা হচ্ছে 1.2/45। হ্যাঁ, এই 18 গজ হচ্ছে 45 এন্ট্রি লেভেল, অর্থাৎ ডায়ামিটার বড় হওয়ার কারণে যে ব্লাডের যে সেলগুলো আছে, যে সেলগুলো ভাঙ্গার সম্ভাবনা খুবই কম থাকে। এই ক্ষেত্রে যদি আমরা 20 করি, 20-এর ক্ষেত্রে আমরা লেন্থ কত দেখতে পাচ্ছি? 32। এখানে যদি দেখি আমরা 32 দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ইয়াদের ক্ষেত্রে আমরা 18 দেখতে পাচ্ছি, 45 দেখতে পাচ্ছি। যত ডাউন গ্রেডে যাব, যেমন বড় গ্রেডে 24-এ যাবো, 26-এ যাবো, দেখবেন লেন্থ গুলো কমে আসতেছে। যত ডায়ামিটার কম হবে, ব্লাড সেল ভাঙ্গার সম্ভাবনা তত বেশি হবে। আর যত ডায়ামিটার বড় হবে, তত ব্লাড সেল ভাঙানোর সম্ভাবনা কমে আসবে। এই কারণেই আমরা ব্লাড কিংবা হাই ফ্লো বা ফ্লুইড বা ফাস্ট ফ্লুইড দেওয়ার জন্য বা ওভার ফ্লুইড দেওয়ার জন্য আমরা বেশি গজের বা বেশি বড় ছোট গজের আমরা কি করি, যে বেশি ডায়ামিটারের গজের ক্যানুলা ইউজ করে থাকি। সব থেকে বড় ক্যানুলা যেটা আমাদের বর্তমান বাংলাদেশে প্রচলিত, সেটা হচ্ছে 18। সেটা আমরা ওটির জন্য বা ওটির পেশেন্টকে আমরা 18 করে থাকি, ব্লাড ট্রান্সফারের জন্য 18 করে থাকি, কিংবা সিভিয়ার কমাটিক পেশেন্টের জন্য আমরা 18 করে থাকি। এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, সিভিয়ার কমাটিক ডিহাইড্রেটেড পেশেন্টের জন্য আমরা 18। জি জি জি, বুঝিনি। হ্যালো, কিছু বলেছেন? আচ্ছা, আহ ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন না, বলেন। মানে আমরা তো গজেরও জানি যে গজ অনেক বড় একটা একক, বাট কিন্তু ক্যানোলার ক্ষেত্রে এই গজ দিয়ে কি বোঝানো হয়? মানে মানে আমরা তো সাইজ জানি যে ক্যানোলা 14, কিন্তু এই গজ কেন হয় গজ? গজ, ওয়াই গজ কেন? এটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে কি নাম্বার? আইডেন্টিফিকেশন নাম্বার। আমরা ক্যানোলার জন্য গজ ইউজ করি, গজ হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, গজের মাধ্যমে আমরা কি দেখতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন 18 গজের একটা ক্যানোলা যদি আমরা লিখে দেই, তার মানে আমাদের এটা লেন্থ কতটুকু থাকবে? 1.2। এটা দিয়ে আমরা কত এমএল ফ্লো রেট সর্বোচ্চ দিতে পারবে? 80 দিতে পারবো। বুঝতে পারছি? গজ হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, ক্যানোলার আইডেন্টিফিকেশন নাম্বার। এখন আমরা যদি বলি 22 গজের ক্যানোলা, 22 গজের ক্যানোলা যদি বলি, তাহলে এটার আমাদের লেন্থ কতটুকু থাকবে? 0.8, হ্যাঁ, মিলিমিটার থাকবে, থাকবে। এটা দিয়ে আমরা সর্বোচ্চ ফ্লো রেটের দিতে পারবো কত? 31 মিনিট, মানে 31 এমএল ফ্লুইড সর্বোচ্চ দিতে পারবো। বুঝতে পারছি? অর্থাৎ গজ দিয়ে আমরা ক্যানোলার একটা ফাংশন রেডি করতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, এটা একটু ট্রিকি। আমরা একটা জিনিস বলতে পারি না, আমরা এই জিনিসটা বলে যে আমরা 30 সেন্টিমিটার একটা স্কেল নিয়ে আসেন, হ্যাঁ, বা 10 মিটারের একটা পেন নিয়ে আসেন, ঠিক আছে, বা এক হাতের একটা গ্লাভস, 6 আমরা গ্লাভস ইউজ করি না, বলি যে 6.5 একটা গ্লাভস দেন, 7.5 একটা গ্লাভস দেন। এই 6 একটা ডায়ামিটারটাকে হচ্ছে আইডেন্টিফিকেশন করার জন্য আমরা এইগুলো ইউজ করে থাকি। লেন্থ, ফলো রেট এগুলো কি মনে রাখতে হবে? খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে মনে রাখা ভালো, ভাইবার ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে। লেন্থটা মনে রাখলো, ফ্লো রেটটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্লো রেটটা বারবার জিজ্ঞেস করে। ফ্লো রেট এমসিকিউ তো হতে পারে, তবে গজ নিয়ে বারবার প্রশ্ন আসে, তবে ফ্লো রেটটা মনে রাখাটা আমার মনে হয় নিজে থেকে সেফ রাখা। ভাইবা বোর্ডে খুব প্রশ্ন আসে, যদি আপনাকে কমপ্লিকেটেড বা যখন আপনি দেখবেন যে আপনার সিট কম, ক্যান্ডিডেট বেশি, তখন জিনিসগুলোকে আপনাকে মনে রাখতে হবে, ব্যাকআপ হিসেবে রাখতে হবে, যাতে আমি আটকে না যাই। ঠিক আছে? জি। আচ্ছা, ক্যানুলার কোন পার্টস কি, এটা আপনার ইমেজ আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিকেশন, এটাও আপনারা পরে নেবেন, যেহেতু অ্যাডাল্ট লার্নার আপনারা জানবেন, যেহেতু আমার সময় শর্ট, আমাকে আরো অনেকগুলো টপিকে আলোচনা করতে হবে, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ,
তবে আমরা কিসের জন্য করতে পারি? প্রথম কথা হচ্ছে আইভি ফ্লুইডের জন্য দিতে পারি, মেডিকেশনের জন্য দিতে পারি, কেমোথেরাপির জন্য দিতে পারি, নিউট্রিশনাল সাপোর্টের জন্য দিতে পারি, রেডিওল কন্ট্রাস্ট এগেন্স্ট ফর সিটি এমআরআই অর নিউক্লিয়ার ইমেজিং এর জন্য আমরা আইভি ক্যানুলা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, সাইন অফ গুড ভেইন। গুড ভেইনের সাইন কি কি? এটা হচ্ছে রিটেনে আসতে পারে, যে 1 মার্কে কিংবা 2 মার্কের জন্য গুড ভেইনের সাইন কি এটা আপনাকে একটু বলি। বাউন্সি হবে, যখন আমরা প্রেস করবো এটা বাউন্স করবে। হ্যাঁ, সফট হবে, আমরা ফিল করতে পারবো এটা সফট। হ্যাঁ, অ্যাবোভ প্রিভিয়াস ভেইন, অর্থাৎ অ্যাবোভ প্রিভিয়াস ভেইন বলতে হচ্ছে আপনার নিচের যে ভেইন হবে, যে প্রিভিয়াস যে ভেইন থাকবে এটা থেকে একটু উপরে থাকবে, এটা ভিজিবল দেখা যাবে। হ্যাঁ, লার্জ লিউমেন। লিউমেন বলতে হচ্ছে এই যে ডায়ামিটার গুলো আছে না, লার্জ লিউমেন, অর্থাৎ ফুলে যাবে, ফুলে ফুলে থাকবে। আমরা বাইরে থেকে দেখতে পাবো হ্যাঁ ভেইনটা অনেক বড় বা অনেক মোটা, স্ট্রেট থাকবে, সোজা থাকবে। হ্যাঁ, ওয়েল সাপোর্টেড থাকবে, অর্থাৎ এখানে যদি আমরা টেকেডাম লাগাই বা মাইক্রোপোর লাগাই খুব সুন্দর করে সাপোর্ট থাকবে, ইজিলি পালপেট করা যাবে, অর্থাৎ আমরা হাত দিলে যাতে পালপেট করতে পারি। এটা হচ্ছে গুড ভেইনের সাইন। গুড ভেইনের সাইন গুলো মনে রাখবেন, বাউন্সি থাকবে, সফট থাকবে, লার্জ লুমেন থাকবে, স্ট্রেট থাকবে, হ্যাঁ, ইজিলি পালপেট করা যাবে। আচ্ছা, কোন কোন কন্ট্রাইন্ডিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কোন কোন ভেনে আমরা আইভি করতে পারবো না, অর্থাৎ যে হাত আমার ইনজুর্ড আছে, যে লিম্ব আমার ইনজুর্ড আছে সেখানে আমি ক্যানুলা করতে পারবো না। যে হাতে আমার বার্ন আছে সেই হাতে আমি ক্যানুলা করতে পারবো না। যে হাত আমার ইনফেক্টেড আছে সেই হাতে ক্যানুলা করতে পারবো না। যে হাত আমার কি আছে, প্যারালাইজড আছে, সেই হাতে আমি ক্যানুলা করতে পারবো না। এটা কন্ট্রাইন্ডিকেশন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কথায় কি কি, আমার যে হাত ইনজুর্ড আছে এই হাতে ক্যানুলা করতে পারবো না, ইনফেক্টেড আছে এই জায়গায় আমি ক্যানুলা করতে পারবো না, যে হাতে আমার বার্ন আছে অর্থাৎ পুড়ে গেছে বা 1st ডিগ্রি বার্ন আছে, 2nd ডিগ্রি কিংবা 3rd ডিগ্রি বার্ন আছে, এই জায়গায় আমি ক্যানুলা করতে পারবো না। বার্ন হাতে ক্যানুলা করতে পারবো না, কিন্তু আমার বার্ন আমাকে দেখতে হবে কত শতাংশ পুড়ে আছে। এখন দেখা গেছে পুরো বডিতে কোথাও নাই, কিন্তু একমাত্র আপনার হাতের রাইট হ্যান্ড ধরেন 50% পুড়ে গেছে, 50% ভালো আছে, তো তাই বলে কি আমি 50% জায়গায় ক্যানুলা করতে পারবো না? না, 50% জায়গায় যে ভালোটা আছে সেই জায়গায় ক্যানুলা করতে পারবেন, কিন্তু বার্ন স্পেসিফিক এরিয়াতে আপনি ক্যানুলা করতে পারবেন না। আর ঠিক ততখানি যে হাত আপনার ভেঙে গেছে বা ফ্র্যাকচার হচ্ছে এই হাতে ক্যানুলা করতে পারবেন না, কারণ ফ্র্যাকচার অবস্থায় যদি আপনি ক্যানুলা করেন ফ্লুইড অ্যাকুমুলেশন হলে সেটা ইনফেক্টেড হয়ে যাবে, পরে জয়েনিং করতে বা ডিফর্মিটি হয়ে যাবে। আচ্ছা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইট কোথায়? ইডিমা সাইট। যদি পেশেন্টে এডেমা থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইট এখানে ক্যানুলা করা যাবে না। থ্রম্বোস যদি থাকে, রক্ত জমাট বাঁধে, সেখানে ক্যানুলা করা যাবে না। স্ক্যার্ড যদি থাকে, সেখানে ক্যানুলা করা যাবে না। হ্যাঁ, বনি প্রমিনেন্স কোথাও যদি থাকে ক্যানুলা করা যাবে না। থিন বা ফ্রাইগেল অবস্থায় যদি থাকে তাহলে ক্যানুলা করা যাবে না। এই জিনিসগুলো একটু পড়ে রাখবেন, হ্যাঁ, এগুলা মাথায় রাখা জরুরি। আচ্ছা, প্রশ্ন একটাই হয়, আমরা আমরা ব্লাড টানার জন্য, ব্লাড কালেকশনের জন্য কোন ভেইনটা ইউজ করে থাকি? আমরা ব্লাড কালেকশনের জন্য মিডিয়াল কিউবিটাল ভেইন ইউজ করে থাকি। প্রশ্নটা বারবার আসে যে ব্লাড কানেকশনের জন্য আমরা কোন ভেইনটা অ্যাপ্রোপ্রিয়েট? মিডিয়াল কিউবিটাল ভেইন, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, মিডিয়াল কিউবিটাল ভেইন। হ্যাঁ, আর হাতের কি? ডোরসাল মেটাকার্পাল ভেইন। এই জিনিসটা আমরা আইভির জন্য একদম আমরা একুরেট হিসাবে করে থাকি। একুরেট হিসাবে জন্য দুইটা ভেইন খুবই কাজের করার জন্য আইভির জন্য, সেটা হচ্ছে সেফালিক ভেইন। সেফালিক ভেইন যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই সেফালিক ভেইন দেখাবেন। সেফালিক ভেইন পরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা ডোরসাল মেটাকার্পাল ভেইন, এই জিনিসটা মাথায় অবশ্যই দেখাবেন। হ্যাঁ, ব্লাড কানেকশনের জন্য কোথায়? মিডিয়াম কিউবিটাল ভেইন, এটা প্রশ্ন আসবে, মাথায় রাখেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মিডিয়াম কিউবিটাল ভেইন, এটা এটা সাইড কোথায়? এটা এই সাইড থেকে আমরা ব্লাড কালেক্ট করে থাকি। আচ্ছা, লোয়ার লিমিট একটু আপনারা দেখে নেবেন। ইকুইপমেন্ট কি কি লাগে? এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেক সময় এই জিনিসটার কথা ভুলে যাই। 5 ml syringe উইথ এনএস অর ফ্লাশ কেন করা হয়? এই জিনিসটা অবশ্যই দিতে হবে। এই জিনিসটা আমাদের যদি রিটেনে কখনো প্রসিজার লিখতে হয়, রিটেনে ম্যাক্সিমাম সময় আমাদেরকে প্রসিজার লিখতে দেয়। হ্যাঁ, যে আপনার আইবি ক্যানুলার প্রসিজার লেখেন বা কিভাবে আইবি ক্যানুলা করবেন তার বর্ণনা করেন। তো এই ক্ষেত্রে আপনার পুরো প্রশ্নটা ঠিক আছে, পুরো প্রশ্নটা ঠিক জায়গায় একটা লাইনে আপনার মার্ক কাটতে পারে, সেই এই একটা লাইন। এটা কেন করা হয় আমাকে প্রশ্ন বলবেন? 5 ml সিরিঞ্জ ক্লোট 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 ইয়ে করার জন্য। ব্লাড আছে, ওই ব্লাড ক্লোটিং করবে। হতে পারে যে, হ্যাঁ, যেমন আমরা ক্যাথেটার করার সময় আমরা কি দেখি, যে পিছন দিয়ে একবার ইনসার্ট করার সময়
আমরা ব্যাকফ্লো টানে দেখি, আপনার ব্যাকফ্লো টানে দেখি কিসের জন্য, যে আসলে আমার ইউনিট আসতেছে কিনা, সিরিঞ্জের মধ্যে ইউনিট আসতেছে কিনা, তারপর আমরা ইউনিট লাগাই যাতে করে আমি সেফ থাকতে পারি। আমি একটা পেশেন্টে ক্যানুলা করছি, হ্যাঁ, সেটা ইনফিল্ট্রেশন হতে পারে, এক্সট্রাভেসেশন হতে পারে, হ্যাঁ, ফেলেভাইটিস হতে পারে। এক্স্যাক্টলি সেটা আমি কি করার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো, যখন আমি পেশেন্টকে ফ্লাশ করব। ফ্লাশ করলে তখন আমি আমার ডিসিশন মেকিং করতে পারবো যে ক্যানুলাটা আমার একুরেট হয়েছে কিংবা হয় নাই। এই জিনিসটা অবশ্যই রাখবেন, হ্যাঁ। এই জিনিসটা যদি কেউ বাতিল করে দেন, প্রশ্নের মার্ক যদি আপনার 5 থাকে, আপনি পাবেন 3, 2 মার্ক আপনাকে কেটে রেখে দেবেন। বিফোর দ্য প্রসিডিওর এটা আপনি দেখে নেবেন। আইভি ক্যানালা কিভাবে করতে হয়, এক্সাক্ট কিভাবে কেন করতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে দিতে হবে না, আমরা সবাই জানি, জিনিসগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, আইভি ক্যানুলার জন্য আমরা পেশেন্টকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করবো ভেইন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 25। 5, করতে পারি। আর কারো অপিনিয়ন? আর কারো অপিনিয়ন আছে এর মাঝখানে? এটা এক্স্যাক্টলি ডিপেন্ডস করে ভেইনের লোকেশনের উপরে। তবে 15 to 20 বা 20 to 25 এক্সাক্ট পজিশন বলা হয় থাকে। তবে অবশ্যই 15 থেকে 20 এই জিনিসটা মাথায় রাখবেন, এই রেঞ্জটা এক্সাক্ট পজিশন অনুযায়ী ভ্যারি করে। ভেনের কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসার্টেশন করবেন, এটা পজিশন অনুযায়ী ভেন করবেন, কোন ভেনকে আপনি চুজ করতেছেন সেই ভেন অনুযায়ী এটা ভেরিয়েশন চেঞ্জ হবে, হ্যাঁ। তবে এক্সাক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হচ্ছে 15 to 20 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ। আচ্ছা, ডকুমেন্টেশন। আইভি ক্যানুলার করলে অবশ্যই ডকুমেন্টেশন করতে হয়, যেটা আমরা করি না, আমরা শুধু আইভি ক্যানুলা করে দিয়ে চলে আসি। ডকুমেন্টেশন করতে হয়, ডেট এন্ড টাইম লিখতে হয়, ঠিক আছে, ডেট, টাইম, সিগনেচার, নাম, ডকুমেন্টেশন কোন সাইডে করা আছে, এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন। আচ্ছা, এতটুকু পড়াইতে কারো কোনো সমস্যা আছে? না। কারো কোনো প্রবলেম? একটা কোশ্চেন ছিল ভাই, বলেন না। একটা আইভি ক্যানুলা আমরা সর্বোচ্চ কতদিন ইনসার্শন করে রাখতে পারি? আওয়ার্স, 72 ঘন্টা। অনলি 72 আওয়ার্স? 72 আওয়ার্স, সর্বোচ্চ 72 ঘন্টা। 72 ঘন্টার পরে আপনি খুলে ফেলতে হবে, ক্যানুলা খুলে ফেলতে হবে, নতুন ক্যানুলা ইনসার্টেশন করতে হবে। এটা প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্নটা মাথায় রাখবেন। ক্যাথেটারের ক্ষেত্রে 7 দিন, 7 থেকে 14 দিন। ক্যাথেটারের ক্ষেত্রে 7 থেকে 14 দিন। অ্যাবিগেনাল থেকে 72 আওয়ার্স, সর্বোচ্চ 3 দিন। 3 দিনের কম সময় হয়, কিন্তু সর্বোচ্চ 3 দিন। আর ক্যাথেটারের ক্ষেত্রে 7 থেকে 14 দিন, অনেক সময় ডক্টর পরামর্শ অনুযায়ী 21 দিন পর্যন্ত রাখা যায়। তবে 7 দিন, সর্বোচ্চ 7 দিন অথবা 14 দিন, 7 দিন অথবা 14 দিন। আচ্ছা, শেষ। আমি কি এনজি টিউবে ঢুকতে পারবো? কারো কোনো প্রশ্ন? কমেন্ট বক্সে কে যেন একটা কোশ্চেন করছে আর কি। বলেন না, কমেন্ট বক্সে একটু প্রশ্ন আমাকে বলেন, আসলে আমি তো ইয়ার মধ্যে আছি, কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু প্রশ্নটা আমার জন্য কেউ কাইন্ডলি বলবেন? হচ্ছে ক্যানুলাতে ফ্লাশ দেওয়ার সঠিক নিয়মটা একটু জানাবেন স্যার, এটা বলছি। ক্যানুলাতে ফ্লাশ দেওয়ার সঠিক নিয়ম কিচ্ছু করার দরকার নেই। ক্যানুলাতে ফ্লাশ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি 5 ml ডিডাব্লিউ ওয়াটার নেবেন বা 3 ml ডিডাব্লিউ ওয়াটার নিতে পারেন। তবে বেশি ফোর্স না, মোটামুটি ফোর্স দিয়ে আপনি ক্যানুলাটাকে ইনসার্ট করবেন। ফ্লাশ ইজ ফ্লাশ, এখানে আসলে সঠিক কোনো নিয়ম নাই এই জায়গাটাতে। আপনি ইনসার্টেশন করতেছেন, কথা হচ্ছে আপনি ডিডাব্লিউ ওয়াটারটাকে ইনসার্টেশন করছেন বা নর্মাল স্যালাইনটাকে ইনসার্টেশন করতেছেন। আপনি দেখতেছেন যে এটা কোথাও অবস্ট্রাক্টেড হচ্ছে কিনা বা কোথাও সুয়েলিং হচ্ছে কিনা, এটা হচ্ছে আইডেন্টিফাই এর জন্য। আপনি এটাকে আস্তে দিলেও আস্তে দিতে পারেন কিংবা জোরে দিলেও জোরে দিতে পারেন, এটা ইটস আপ টু ইউ। তবে বেশি জোরে দিলে কি হতে পারে, যদি পেশেন্টে আপনার ক্যানুলা সুয়েলিং হয়ে যায়, পেশেন্ট খুব বেশি কষ্ট পাবে, পেইনফুল হয়ে যাবে। তবে আপনার হাতের মিডিয়াম অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী যতটুকু পেশেন্ট সহ্য করতে পারবে বা যতটুকু আপনি ফোর্স করতে পারবেন ততটুকুই দিবেন। হ্যাঁ, এই জিনিসটা বেশি ক্লটিং হয়ে গেলে, এমন অনেক পেশেন্টের আছে যেখানে আপনার ক্লট বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে বেশি ফোর্স দিয়ে আমাকে দিতে হয়। ক্যানুলার ফ্লাশ নিয়ে অবশ্যই প্রথমে নিডলটা সিরিঞ্জ ঢুকায় অবশ্যই পিছনে ব্যাক টানবেন, ব্যাক ফ্লো করবেন। ব্যাক ফ্লো কি হবে, ক্লোটিং গুলো ভেঙে আসবে পিছনের দিক থেকে, ক্লোটিং গুলো ভেঙে আসলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে। আর কি করবে, ব্যাক ফ্লো করার পরে আপনার কাছে যতটুকু আপনি ওয়াটার নিবেন কিংবা এনএস নিবেন, সেই দিয়ে মিডিয়াম মিডিয়াম প্রেসারে দিবেন, এতটা বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। মিডিয়াম প্রেসারে কি করবেন, জিনিসটাকে ইনসার্ট হতে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ফ্লাশ হয়ে গেছে।
ঠিক আছে, এটার স্পেসিফিক কোনো নিয়ম নাই, এটা হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী আর কি, আপনি যতটুকু নিতে পারেন নিজের টেকনিক খাটিয়ে। আচ্ছা, আমরা এবার এনজি টিউবে আসি। আমরা কে কে এনজি করতে পারি? জি স্যার, শুরু পারেন? করেন। বলতে পারি। এনজি করছেন? জি করছি। স্যার এই এনজি কি স্যার ডক্টরের কাছে? জি জি বুঝিনি। স্যার এনজি ডক্টরের কাজ না, নার্সের কাজ স্যার। এনজি ডক্টরের কাজ কিনা নার্সের কাজ, আসলে এই জিনিসটা খুব বেশি কনফ্লিক্ট, এটার উত্তর আমি দিতে চাই না। তবে প্রসিজার যেহেতু আমাদের আছে, ইনসার্টেশন প্রসিজার যেহেতু আমরা পড়াচ্ছি, আমাদের সিলেবাসে আছে, সেহেতু কাজটা আমাদের। এই টপিকের পর আমি চাই না এই কনফ্লিক্ট এনজি প্রসিডিউর কার কাজ, ডক্টর কিংবা নার্সের কাছে প্রসিডিউরের কাছে চাইতে চাই না, যেহেতু আমাদেরকে বিএনএমসি আমাদেরকে সিলেবাস ধরাই দিছে, সেহেতু কাজটা আমাদের। বুঝতে পারছি, আপনার কাজ না হলে বিএনএমসি কখনোই আপনাকে পড়াইতো না, আহ, ঠিক আছে, ঠিক না? জি স্যার, শুরু করেন স্যার। নেজোগ্যাস্ট্রিক টিউব, এনজি টিউব, এটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি এনজি টিউব, নেজোগ্যাস্ট্রিক টিউব। নেজোগ্যাস্ট্রিক এই প্রশ্ন কেন, কারণ এটা নাক দিয়ে ঢুকানো হয়, এই জন্য নেজোগ্যাস্ট্রিক টিউব। হ্যাঁ, এটা নাক দিয়ে কোথায় যাবে? এটা একটা টিউব, যেটা কি হবে, নোজ দিয়ে নেজোফেরিক্স ফেরিংস দিয়ে ডাউনগ্রেড হয়, ইসোফেগাস হয়ে স্টোমাকে যাবে। স্টোমাকে যাবে, তার মানে কি হচ্ছে, পেশেন্ট কি করতে হবে, আমরা এনজি টিউব কেন করে থাকি, আমি প্রথমে কথা হচ্ছে এইটা দিয়ে আমি শেষ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে কি হবে, এনজি টিউবটা কি করব আমরা, নাক দিয়ে নেজোফেরিংস হয়ে ডাউনগ্রেড হয়ে ইসোফেগাস হয়ে কোথায় যাবে, স্টোমাকে যাবে। আচ্ছা, এই যে টিউবটাকে আমরা ঢুকেছি, এটার নাম হচ্ছে এনজি টিউব ইনসার্টেশন। আচ্ছা, এনজি টিউব কেন হয়, যদি কোনো পেশেন্ট কোমাটিক থাকে বা সিভিয়ার কোমাটিক থাকে, পেশেন্টের অরাল মাউথ সার্জারি হয়ে থাকে, ঠিক আছে, যদি কোনো পেশেন্টের কি হয়ে থাকে, অরাল মাউথ সার্জারি হয়ে থাকে, পেশেন্টের কি হতে, কোমাটিক পেশেন্ট হয়ে গেছে, হ্যাঁ, পেশেন্টের কি হচ্ছে, আপনার মনে করেন সিভিয়ার মেল নিউট্রিশনে ভুগছে, যে খেতে পারে না, বা সিভিয়ার ডিহাইড্রেশনের পেশেন্ট আসছে, যে খেতে পারতেছে না, হ্যাঁ, মেল নিউট্রিশনের পেশেন্ট আসছে, সিভিয়ার ডিহাইড্রেশনের পেশেন্ট আসছে, বা কোনো সার্জারিক্যাল অপশন মানে অপারেশন হয়েছে, বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, হ্যাঁ, এরকম পেশেন্টকে আমরা কি করে থাকি, এনজি টিউব ইনসার্টেশনের জন্য ডক্টর আমাদেরকে অর্ডার দিয়ে থাকে। হ্যাঁ, কি করানোর জন্য, অর্থাৎ প্রথম কথা, যদি মাউথে কোনো রকম সার্জারি হয়ে থাকে, যদি মুখের মধ্যে কোনো সার্জারি হয়ে থাকে, অর্থাৎ মেল নিউট্রিশন হয়ে থাকে, পেশেন্ট কোমাটিক হয়ে থাকে, হ্যাঁ, পেশেন্ট যদি শোকে চলে যায়, পেশেন্ট যদি শোকে চলে যায়, বা হেড নেকে কোনো ধরনের ইনজুরিস হয়েছে, ঠিক আছে, পেশেন্ট খেতে পারে না মুখ দিয়ে, অর্থাৎ যে কোনো স্টেপ যে পেশেন্ট মুখ খেতে পারবে না, সেই পেশেন্টকে আমরা এনজি টিউব ইনসার্টেশন করব। এক, এটা হচ্ছে আমরা এনজি টিউব ইনসার্টেশনের একটা ইন্ডিকেশন। আরেকটা ইন্ডিকেশন কি, এটা অনেক সময় এক্সক্রিয়েট মানে অর্থাৎ আমাদের যে বডি এক্সক্রিয়েশন মানে এক্সক্রিয়েট করার জন্য, আমাদের যে বডি ওয়েস্ট এক্সক্রিয়েট করার জন্য আবার ইউজ করা হয়ে থাকে। বডি ওয়েট এক্সক্রিয়েট কিরকম, আমাদের স্টোমাক যে গ্যাস্ট্রিক জুস আছে, যাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে পেশেন্টদের, এই অবস্ট্রাকশন পেশেন্টকে কি হয়, প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক যে আমাদের গ্যাস্ট্রিক যে কন্টেন্ট গুলো আছে, এক্সক্রিয়েটিং যে সাবস্টেন্স গুলো আছে, সেগুলো কি হতে পারে, যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট কি হচ্ছে বডি থেকে বের হতে পারে না, তখন একটা কি স্টেজে হয়ে থাকে, যে পেশেন্ট গুলোর বডি স্টেজ বের হওয়ার না কারণে পিছন দিক থেকে মানে অর্থাৎ অ্যানাল ক্যানাল দিয়ে বের হয় না, তো বডি কি করে, নিচ থেকে উপর থেকে ইয়া করার জন্য মানে ইনফ্লেট করে, বডিতে উপর থেকে কি করে, যে বমির মাধ্যমে বের করানোর চেষ্টা করে। অর্থাৎ আপনার বডি ন্যাচারাল মেকানিজম, যদি আপনি অ্যানাল ক্যানাল দিয়ে বা বডির যদি আপনি ইন্টেস্টাইন দিয়ে যদি কোনো জিনিস বের না হতে পারে, বডি কি করে, বডি করে এটাকে কি উপর দিক থেকে ঠেলে দেয়, উপর দিকে ঠেলে দেয়, অর্থাৎ স্টোমাক হয় এপিগ্যাস্ট্রিক হয়, আপনার উপর দিক থেকে ঠেলে দেয়। যেহেতু আপনার গ্যাস্ট্রিক কন্টেন্ট, অনেক সময় দেখা গেছে যে পেশেন্টের গ্যাস্ট্রিক জুস হয়ে থাকে, বা পেশেন্টের অবস্ট্রাকশন হয়ে গেছে, পেশেন্ট পেরিস্টালসিস হচ্ছে না, তখন কি হয়, প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক জুস বডিতে স্টোমাকে সিক্রেশন থাকে, এই সিক্রেশন থাকে বা গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলোকে বডি থেকে বের করার জন্য আমরা এনজি টিউব ইনসার্টেশন করে থাকি। আবার অনেক সময় এনজি টিউব কিসের জন্য ইনসার্টেশন করে থাকি, পেশেন্টকে ওষুধ খাওয়ানোর জন্য আমরা এনজি টিউব ইনসার্টেশন করে থাকি। যে পেশেন্ট গুলো মুখের মাধ্যমে ওষুধ খেতে পারে না, সেই পেশেন্ট গুলো কি হতে, এনজি টিউবের মাধ্যমে গুঁড়ো করে পানির মাধ্যমে আমরা এনজি টিউব ইনসার্টেশন করে থাকি। আচ্ছা, টাইপস অফ কি, শর্ট টিউব আছে, আমরা সবসময় যদি সাইজ কথা বলি, তখন আপনি অবশ্যই দেখাবেন 14 থেকে 18, মিডিয়াম টিউবস আছে, লং টিউবস আছে, এই দুইটা। আচ্ছা, ইন্ডিকেশন তো বলছি, কত সাইজের ইউজ করব, 14 এবং 18।
18 হচ্ছে ফিডিং টিউব হিসেবে কাজ করে, ড্রেন টিউব হিসেবে কাজ করে অনেক সময়। তবে 14টা আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হিসেবে ইউজ করি, যেটা সব কটা পেশেন্টকে আমরা দিতে পারি, চোখ বন্ধ করে 14টা দিতে পারি। হ্যাঁ, 18টা যে খুব বেশি লম্বা পেশেন্ট, হ্যাঁ, এটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনার সাইজের উপরে, পেশেন্টের সাইজের উপরে। আমরা সাইজ কিভাবে ডিটারমাইন করব সেটা আমরা আসতেছি। হ্যাঁ, আচ্ছা, সাইজটা কিভাবে ডিটারমাইন করব? আমাদেরকে অবশ্যই একটা পেশেন্টকে এনজি করার সময় পেশেন্টকে অবশ্যই সুপাইন পজিশনে রাখতে হবে। যদি পেশেন্ট সুপাইন পজিশনে যদি না থাকতে পারে, পেশেন্টকে আমরা কি বলবো, আপনি সর্বোচ্চ ফলোয়ার পজিশনে দাঁড়ান। সর্বোচ্চ ফলোয়ার পজিশন কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সর্বোচ্চ ফলোয়ার পজিশন যদি দেখে বলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য। তবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পেশেন্টকে রাখলে আমাদের কাজ করতে অসুবিধা হয়, তখন আমরা বলি যে 45 থেকে অ্যাভভ 60 পর্যন্ত রাখতে পেশেন্টকে। তবে আমরা কখনো ফলোয়ার পজিশনে খুব কমটাই করি এনজিও, আমরা সবসময় সুপাইন পজিশনে এনজিটা করি। এনজি করার সময় আমাকে এনজি টিউবের মাপ নিতে হয়। এনজি টিউবের মাপ আমরা কিভাবে নিব? এনজি টিউবের মাপ নিব প্রথমে আমার হচ্ছে, এই দেখেন, এই যে প্রথমে আমার কাছে কি আছে, একটা এনজি টিউব আছে। এই যে একটা এনজি টিউব নিলাম, এনজি টিউবে নিয়ে করবো প্রথমে এই নোক থেকে কান পর্যন্ত একটা মেজারমেন্ট নিব। নোক থেকে কান স্যার শোনা যাচ্ছে না। হ্যালো। শুনতে পাচ্ছি না স্যার। চলে গেছে আমার, দুঃখিত, একটু দাঁড়ান, ডাটা অন করছি, সরি। এখন ক্লাসগুলো এরকমই হবে, লোডশেডিং চলে করবে, জ্বালানি সাপ্লাই নাই, ইরান ইউক্রেনের যুদ্ধ দেখায়, সব একই অবস্থা হবে। সরি, এটার জন্য আমি সরি বলতেছি। আমার কারেন্ট চলে গেছে, আমার তো আর জেনারেশনে জেনারেটরের ব্যাকআপ নাই, সরি। আচ্ছা, আমরা এনজিতে ছিলাম তাই না? আচ্ছা, শুনতে পাচ্ছেন তো এবার তাই না? শুনতে অসুবিধা হলে আমাকে জানাই না, হ্যাঁ? শুনতে পাচ্ছি। আমরা কি করব, আমরা এনজির মাপ নিব। এনজির মাপটা কি করব, কিভাবে নিব আমি আপনাদেরকে বলি। এনজির মাপটা প্রথমে আমাদেরকে নিতে হবে কিভাবে, এই যে নোজ, টিপ অফ দা নোজ থেকে ইয়ার লোব পর্যন্ত, এই যে ইয়ার লোব পর্যন্ত একটা মেজারমেন্ট নিব আমরা। হুম, এই একটা মেজারমেন্ট নিব। এইটা নেওয়ার পরে কি করব, অতটুক জায়গা আমরা কি করব, একটা গার্ড রেডি করব বা আইডেন্টিফাই করে রাখবো, আইডেন্টিফাই একটা মার্ক করব। দেন অতটুক জায়গা থেকে শুরু করে আমাদের বডি ঠিক স্টার্নাম জাইফুট প্রসেস পর্যন্ত একটা মেজারমেন্ট নিব। আবার এই দুটার মেজারমেন্ট, অর্থাৎ এই নোজ থেকে ইয়ারলোব পর্যন্ত যে মেজারমেন্ট এবং ইয়ারলোব থেকে স্টার্নাম পর্যন্ত যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা কি করব, আমরা টোটাল করব। এই টোটালটার প্রসেসটুকু আমরা বডিতে ইনসার্ট করব। বুঝতে পারছি? অর্থাৎ এখানে দুটার মেজারমেন্ট কাজ করবো, একটা নোজ থেকে ইয়ার পর্যন্ত একটা মেজারমেন্ট নিব, ওটাকে আইডেন্টিফাই করব বা খাতায় লিখবো। দেন কি করব, ইয়ার লোব থেকে জাইফুইড প্রসেস পর্যন্ত, এই যে জাইফুইড প্রসেস, অর্থাৎ যেখানে আমাদের ডিভাইডেশন হচ্ছে, অর্থাৎ যেখানে আমরা ডিভাইড করি, অর্থাৎ আমাদের আপার অ্যাবডোমেন এবং লোয়ার অ্যাবডোমেন ডিভাইড হয় যে জায়গা থেকে, এটাকে আমরা জাইফুইড প্রসেস বলি। এই পর্যন্ত কি করব, আমরা মেজারমেন্ট নিব, দুইটার মেজারমেন্টকে টোটাল করব। ওই টোটাল যে মার্ক নাম্বারটা আসবে, এখানে মেজারমেন্ট নেওয়া থেকে টোটাল যে নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বার পর্যন্ত আমরা বডিতে ইনসার্টেশন করব। ঠিক আছে? আচ্ছা, ইনসার্টেশনের সময় কি করব, বুঝতে পারছি মেজারমেন্টে কিভাবে নিব?
জি স্যার, আমার কোশ্চেন হলো হোয়াই, মানে নাক থেকে কান পর্যন্তই কেন নিব, অন্য কোনো জায়গা কেন না? কেন নিব না? এর নামই তো এনজি। কারণ আমরা এনজি ফিডিং তখনই বলতে, এনজি টিউব এই জন্যই নাম রাখছি কারণ এটা আমরা নাক দিয়ে ঢোকাবো। না না, আমার আমাদের প্রশ্ন হলো এইটা ভাইয়া বুঝছি। ভাই রে আমার ভাই, প্রশ্ন, এখানে তো আমার পিএইচডি করতে আসি নাই রে ভাই, কোশ্চেন যেটা আসবে সেটাই আগে সারিয়ে করছি। প্রশ্নটা আমি বলি, আচ্ছা ঠিক আছে আপনি করেন, সমস্যা নেই। আমরা কেন এটা নাক দিয়ে ঢুকাচ্ছি, ঢুকাচ্ছি না কেন? প্রথম কথা, হয়ে গেছে। সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো। আশা করি এবার শুনতে পাচ্ছেন। আবার কারেন্ট চলে আসার কারণে আসলে এই সমস্যাটা আবার হয়ে গেছে। হ্যাঁ, ওয়াইফাই দিয়ে চালাচ্ছিলাম তো ওয়াইফাই আবার কানেক্ট হয়ে ফেলছে। সরি, আহ আমি ডিস্টার্ব হচ্ছি এই বিষয় নিয়ে, আপনাদের জন্য আমি খুবই দুঃখিত এই বিষয় নিয়ে আমি আসলে। আচ্ছা, যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আমরা কেন হোয়াই নাক দিয়ে ঢোকাবো, অর্থাৎ আমার এপিগ্যাস্ট্রিকের কানেকশন কিন্তু স্টোমাকের আমার নেজাল বনের সাথে এবং মাউথের সাথে দুইটার মাধ্যমে আছে। এন্ড এই কানেকশন ভেরিয়েশন তো আমি যেতে পারবো না। আমার যে এপিগ্লোটিস আছে, এপিগ্লোটিসের মাধ্যমেই তো আমরা এক পর্যায়ে শ্বাস নিতে পারি এবং খেতে পারি। ইপিগ্লোটিস যদি না থাকতো তাহলে তো আমরা শ্বাস এবং খাওয়া একসাথে আমরা কি করতে পারতাম না, খাইতে পারতাম না, শ্বাস নিতে পারতাম না। ইপিগ্লোটিস এর মাধ্যমে আমরা স্টোমাকে অ্যাক্সেস নিতে পারি, ইপিগ্লোটিস এর মাধ্যমে আমরা রেসপিরেশনে অ্যাক্সেস নিতে পারি। বিষয়টা বুঝতে পারছি? এই জন্য ইনজিনটেশন অবশ্যই আমাকে নাক দিয়েই করতে হবে, আমাকে নেজাল ক্যানেল দিয়েই ঢুকাইতে হবে, যেহেতু মাউথ আমার জন্য বন্ধ। এম আই ক্লিয়ার? বুঝতে পারছি? এই দেখেন, অ্যানাটমিটা দেখেন একটু। কে জানি প্রশ্ন করলেন, শওকত মনে হয়, তাই না? জি স্যার। এই যে অ্যানাটমিটা একটু খেয়াল করেন, একটু অ্যানাটমিটাকে খেয়াল করেন, এই দেখেন এইটা এটা লাইন, এটার সাথে কি আমরা অন্য কোনো কানেকশন আছে এখানে, এয়ার বা অন্য কোথাও কানেকশন আছে? একটা কানেকশন কি, এই যে মাউথ দিয়ে কোথায় চলে গেছে, এপিগ্যাস্ট্রিক চলে গেছে, আর একটা নেজাল ক্যানেল দিয়ে কি হয়েছে, আমার রেসপিরেশনে চলে গেছে। এই দুটা ডিভাইড কোথায় হচ্ছে, আমার এপিগ্লোটিসের মাধ্যমে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন,
যখন আমরা শ্বাস নেই, যখন আমরা শ্বাস নেই তখন কিন্তু আমার এই অংশটা বন্ধ থাকে। এই যে অংশটা যেটা দেখাতে পারতেছি, আমি কালো করে দেখে দিই, এই অংশটা আমার বন্ধ থাকে। যখন আমরা শ্বাস নেই তখন আমাদের এই এপিগ্লোটিস কি করে, আমাদের এই যে এই অংশটুকু বন্ধ করে দেয়। আবার আমরা যখন শ্বাস ছেড়ে দেই বা শ্বাস নেওয়া বন্ধ করি তখন আমাদের কি হয়, এপিগ্লোটিস এই লাইনটাকে ওপেন করে দেয়। বুঝতে পারছি? এটা হচ্ছে আল্লাহর কুদরতি অ্যানাটমিক্যাল সিস্টেম। আমাদের এটা মেনটেন করে কি এপিগ্লোটিস। এবং আমাদের যদি ইসোফেগাস এক্সেস করতে হয় তাকে অবশ্যই আমাকে ট্রাকিয়া হয়ে যেতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি, কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, মেথড অফ এনজিটিউ কনফার্ম এনজিটিউ প্রসিডিউর। এনজিটিউ প্রসিডিউরটা আমি তো বললাম যে আমার কি করতে হবে, পেশেন্টকে আস্তে ধীরে নেজাল দিয়ে আস্তে ধীরে ঢুকাইতে হবে এবং পেশেন্টকে বলতে হবে যে আপনি ঢোক গিলেন। ঠিক আছে, ঢোক গিলেন মেজারমেন্ট পর্যন্ত আমি ইনসানটেশন করব। অবশ্যই ইনসানটেশন আমাকে খেয়াল রাখতে হবে যেটাতে কয়েল না হয় কোথাও, কয়েল না হয় কোথাও। এটা ইজিলি জেসোগেন জেলিকে দিয়ে প্রথমে কি করতে হবে, এটাকে লিউক করে নিতে হবে। পেশেন্ট আমার এনজি টিউবটাকে জেসিকিন জেলিতে লুপ করার পরে পেশেন্টকে আস্তে ধীরে যে কোনো একজন নাক দিয়ে দেখতে হবে। প্রথমে আমাকে নাকটাকে অবজারভেশন করতে হবে এখানে কোনো ধরনের পলিপ আছে কিনা। যে নাকে পলিপ আছে সেই নাক দিয়ে আমি এনজি টিউব করতে পারবো না। যে নাকে পলিপ নাই সেই নাকটাকে আমাকে ডিটারমাইন করতে হবে। দেন কি করতে হবে, আমাকে আস্তে আস্তে এটাকে ইনসার্টেশন করতে হবে এবং সেটা নিজে নিজে আমার ইসোফেগাস পর্যন্ত চলে যাবে। তবে অনেক সময় পেশেন্টের যদি কোনো ধরনের অবস্ট্রাকটিভ থাকে বা কোনো রকম ডায়াগনোসিস থাকে সেক্ষেত্রে কি হবে, এনজি টিউব কয়েলড হয়ে যাবে। যখন যদি কোয়েল হয়ে যায়, এই সিচুয়েশন পেয়ে যান, তাহলে এই পেশেন্টকে আর কি করানো যাবে না, এই পেশেন্টকে কি করানো যাবে না, আর এনজি টিউব করা যাবে না। তখন এই পেশেন্টকে আরেকটা প্রসিডিউরে যেতে হবে, সেটা হচ্ছে ট্রাকিওস্টমি করতে হবে। পেশেন্টকে ট্রাকিওস্টমির মাধ্যমে পেশেন্টকে খাবার দাবার দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, সরি, ট্রাকেস্টোমের মধ্যে পেশেন্টকে দিতে হয় না। ট্রাকেস্টোমের পেশেন্টকে তখন আবার ট্রাকেস্টোমের মাধ্যম দিয়ে আমার করতে হয়, এনজি প্রসিডিয়ার করতে হয়। ঠিক আছে, ট্রাকেস্টোমি দিয়ে তখন আমাকে কি করতে হয়, শ্বাস নেওয়ার কাজ করা যায়। তবে ট্রাকেস্টোমি করার ফলে ট্রাকেস্টোমি টিউব থাকে, টিউবের মাধ্যমে আমি আমার কি করতে হবে, আমি আমার পেশেন্টকে এনজি ফিডিং করাইতে পারবো। আচ্ছা, এনজি টিউব কনফার্ম হবে কোত্থেকে? কনফার্ম যদি আমাকে করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে যে জাইফেট প্রসেস পর্যন্ত আমি ঢুকাইছি আমি টিউবটাকে, সেই টিউবকে আমি অস্কাল করতে হবে। অর্থাৎ আমাকে কি করতে হবে, আমার টিউবটাকে 10 ml করতে হয়, 10 ml এয়ার দিয়ে এটাকে আমাকে প্রেস করতে হয়। প্রেস করলে কি হবে, আমার জাইফেট প্রসেসে একটা গার্গেল একটা শব্দ আসবে। যারা আমরা এনজি প্রসেস করি আমরা আইডেন্টিফাই করি কিভাবে যে পেশেন্টের গার্গেল কোনো শব্দ আসতেছে কিনা। যখন আমরা এয়ার দিব বা কোনো কিছু এয়ার প্রবেশ করাবো বা টিউবটা দিয়ে, তখন আমরা একটা সাউন্ড পাবো, গার্গেল একটা সাউন্ড পাবো। আরেকটা প্রসিডিউর আছে কনফার্ম হওয়ার জন্য, সেটা কি হচ্ছে, আমরা একটা গ্যালিপডে কিছু পানি নিব। যদি এটা লাংসে যায় তাহলে বুলবুলি উঠবে, বুট বুট করবে। আর যদি লাংসে না যায়, যদি ইউসোফেগাসে যায় বা স্টোমাকে যায়, সেই ক্ষেত্রে কোনো ধরনের বুট বুট বা কোনো রকমের বাবলস আমরা দেখতে পাবো না। ঠিক আছে, আবার পেশেন্ট কি বলবে, পেশেন্টকে বলবো যে আপনি কথা বলেন। পেশেন্ট আবার কথা বলতে পারবে। যদি লাংসে চলে যায় পেশেন্ট কথা বলতে পারবে না। যদি স্টোমাকে যায় পেশেন্ট আবার কথা বলতে পারবে। আরেকটা হচ্ছে আমরা এক্সরে কখনই করি না। আফটার কেয়ার মাউথ ওয়াশ করতে বলবো, পেশেন্টকে হাইজিন মেনটেন করতে বলবো, কমফোর্টেবল পজিশন রাখতে বলবো, ময়লা টলা না করতে বলবো। ঠিক আছে? আচ্ছা, এনজিও টিউব করার সময় আমাদের রিস্ক কি হতে পারে, অ্যাবডোমিনাল ক্রাম্প করতে পারে। হ্যাঁ, অ্যাবডোমিনাল ক্রাম্পিং হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, ডায়রিয়া হতে পারে পেশেন্টদের, নসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। হ্যাঁ, একটা কি হচ্ছে রিগার্জেশন অফ ফুড অর মেডিকেশন, অর্থাৎ যে ফুড বা মেডিকেশন দিচ্ছি আবার এই টিউব দিয়ে ব্যাক হতে পারে। ব্যান্ডেজিং, এটা আশা করি না এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা টপিকটা আপনারা দেখে নেবেন। ব্যান্ডেজিং কি করা হয়, ব্যান্ডেজিং করা হয় কি করার জন্য, এটার আপনারা মনে রাখবেন ব্যান্ডেজ কিসের জন্য করা হয়। ব্যান্ডেজ করা হচ্ছে কাভার করার জন্য, সাপোর্ট করার জন্য, প্রোটেক্ট এ পার্ট অফ দ্য বডি, অর্থাৎ বডির কোন একটা পার্টকে প্রোটেক্ট করার জন্য এই জিনিসগুলো আসে। হ্যাঁ, ব্যান্ডেজ কেন করা হয়, ব্যান্ডেজ করা কি হয়, কোনো স্পেসটাকে কাভার করার জন্য, এটাকে সাপোর্ট করার জন্য, এটাকে প্রোটেক্ট অর্থাৎ পার্ট অফ দ্য, অর্থাৎ কোন একটা বডির একটা অংশকে কি করানো হয়, প্রোটেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয় থাকে ব্যান্ডেজ। আচ্ছা, ব্যান্ডেজিং এর ইউজেস গুলো কি, কন্ট্রোল ব্লিডিং, যদি আমাদের কোথাও ব্লিডিং হয় ব্যান্ডেজের মাধ্যমে আমরা কি করে ব্লিডিংটা স্টপ করতে পারবো। আমরা কিভাবে প্রোটেক্ট ওন, আমরা যে যদি কোথাও ওনস থাকে সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো, বাইরে ময়লা আঘাত বা ইনজুরি থেকে বা জার্মস থেকে আমরা প্রোটেক্ট করতে পারবো। কোনো ইনজুরিজ যদি থাকে সেটাকে সাপোর্ট করতে পারবো, জাস্ট লাইক আমরা ফ্র্যাকচার হলে আমরা করি না, বা প্রথমে আর কি প্লাস্টার করার পর তারপর আমরা ব্যান্ডেজিং করি না, তারপর হোল্ড ইন ব্রেসিং ইন প্লেস,
অর্থাৎ ড্রেসিংটাকে প্লেস করার জন্য আমরা যে মেডিকেশনটা দিচ্ছি, যে মেডিকেশন ইউজ করতেছি, সেই মেডিকেশনটাকে হোল্ড করে রাখার জন্য। আবার রেস্ট্রিক্ট মুভমেন্ট অফ হিলিং, অর্থাৎ এই জায়গাটা যাতে কি না হয়, যাতে মুভমেন্ট না করতে পারে, এই জন্য আমরা কি করে ব্যান্ডেজিং ইউজ করতে পারি। আচ্ছা, ব্যান্ডেজ কত প্রকার হতে পারে, যদিও এটা কখনো প্রশ্ন আসে না, তারপর মনে রাখেন গজ ব্যান্ডেজ হতে পারে, ক্লিপ ব্যান্ডেজ হতে পারে, ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ হতে পারে, রোলার ব্যান্ডেজ হতে, ইলাস্টিক অ্যাডহেসিভ ব্যান্ডেজ হতে পারে। হ্যাঁ, আমরা সবসময় গজ ব্যান্ডেজ গুলো ইউজ করে থাকি, ট্রায়াঙ্গুলার ক্রিপি ব্যান্ডেজ গুলো ইউজ করে থাকি সচরাচর। ব্যান্ডেজ কত প্রকার, কোনটা কি কি, আপনারা একটু ইমেজ গুলো দেখে নেবেন। আচ্ছা, কিভাবে ব্যান্ডেজ করতে হয় সেটা তো আমরা জানি, ইমেজটা ভালো করে দেখে নেবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি প্র্যাকটিক্যাল একটা ডেমো ক্লাস নিয়ে নিব। প্রিন্সিপাল অফ ব্যান্ডেজিং এটাও দেখে নেবেন। আমরা একটু স্কিপ করতেছি টপিকটা, আমরা যাব হচ্ছে পোস্ট অপারেটিভ, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাতে স্কিপ করতে যাচ্ছি। আপনাদের কারো আপত্তি আছে? ব্যান্ডেজিংটা আমি মনে করি না খুব একটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ কেয়ার মানে হচ্ছে একটা পেশেন্ট অপারেশনের পরবর্তী যে কেয়ারটা দেওয়া হয় সেটাকে আমরা কি বলি, পোস্ট অপারেটিভ কেয়ার। হ্যাঁ, এই পেশেন্টের কেন দেওয়া হয়, যাতে করে পেশেন্টটা সুস্থতা কেয়ারটা সুস্থ কি ইমপ্রুভমেন্ট অফ হিলিং এর জন্য আমরা পোস্ট অপারেটিভ কেয়ার দিয়ে থাকি। হ্যাঁ, পোস্ট অপারেটিভ কেয়ারের ফেজ হচ্ছে তিনটা: ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট এন্ড কনভালসেন্ট। ইমিডিয়েট ফেজ 1, ইন্টারমিডিয়েট হচ্ছে 2, এবং ফেজ 3 হচ্ছে কনভালসেন্ট। অর্থাৎ ইমিডিয়েট অর্থাৎ পেশেন্টকে ওটি থেকে বার হওয়ার পরে, মানে ওটি থেকে বের হওয়ার পরে পোস্ট অপারেটিভ পেশেন্টকে বেডে দেওয়ার পরে যে কেয়ারটা দেওয়া হয় সেটা হচ্ছে ইমিডিয়েট কেয়ার। ইন্টারমিডিয়েট অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা পর যে কেয়ারটা দিব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। কনভালসেন্ট অর্থাৎ পেশেন্টকে ডিসচার্জ পরবর্তী সময় রিকভারি পর্যন্ত, ফুল রিকভারি পর্যন্ত যে কেয়ারটা দিব সেটা হচ্ছে কনভালসেন্ট কেয়ার। আচ্ছা, পারপাসটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, কেন করা হয়, প্রথম কথা হচ্ছে ফেজ 1 ইমিডিয়েট। যদি প্রশ্ন আসে যে ইমিডিয়েট কমপ্লিকেশন অফ পোস্ট অপারেটিভ পেশেন্ট বা পোস্ট অপারেটিভ পেশেন্ট, ইমিডিয়েট কমপ্লিকেশন পোস্ট অপারেটিভ পেশেন্ট, এই পেশেন্টের সব থেকে বেশি আসে। ইমিডিয়েট কমপ্লিকেশন অফ পোস্ট অপারেটিভ পেশেন্ট আমি আপনাদেরকে দেখাই কমপ্লিকেশন গুলো। ইমিডিয়েট কমপ্লিকেশন অফ পোস্ট অপারেটিভ, প্রথম কথা হচ্ছে কি 1 নম্বরে দিতে হবে শক। ইমিডিয়েট কমপ্লিকেশন, এই প্রশ্নটা বারবার আসে যে ইমিডিয়েট কমপ্লিকেশন অফ পোস্ট অপারেটিভ পেশেন্ট, এক হচ্ছে শক, সেকেন্ড হচ্ছে হ্যামোরেজ, 3 হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস। এটা ভুলে থাকা যাবে না। ইমিডিয়েট কমপ্লিকেশন অফ পোস্ট অপারেটিভ পেশেন্ট কি, শক, সেকেন্ড হচ্ছে হ্যামোরেজ, তিন হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস, বাকিগুলা সব ইন্টারমিডিয়েট। আচ্ছা, এখন আমার ম্যানেজমেন্ট কি করতে হবে, ইমিডিয়েটের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি করতে হবে, আমাকে কি করতে হবে, পেশেন্টকে অ্যাসেস করতে হবে। পেশেন্টকে বেডে দেওয়ার পর আমাকে কি করতে হবে, এটা অনেক সময় আমাদেরকে ভাই ভাই প্রশ্ন করে যে আপনি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট আসছে, আপনি কি কি করবেন প্রথম অবস্থায়। পেশেন্টের আমাকে এবিসিডি খেয়াল রাখতে হবে, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এন্ড ডিসেবিলিটি, এটা খেয়াল করতে হবে। এবিসিডি খেয়াল রাখতে হবে, তার ভাইটাল সাইন গুলোকে খেয়াল করতে হবে। ঠিক আছে, ভাইটা বা কার্ডিয়াক সাইন গুলো আছে মেনটেন করতে হবে। প্রথম অবস্থায় কি আমার প্রথম স্টেজই হবে, কি করতে হবে, তাকে আমাকে ABCD মেনটেন করতে হবে, অর্থাৎ এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি মেনটেন করতে হবে। এটা সব শেষ, তারপর আমার ভাইটাল সাইন চেক করতে হবে, অর্থাৎ বিপি, রেসপিরেশন, স্যাচুরেশন, টেম্পারেচার, এগুলো সবগুলো আমাকে কি করতে হবে, চেক করতে হবে। তারপর হচ্ছে কার্ডিয়াক যে সাইন গুলো আছে, অর্থাৎ কার্ডিয়াক যে সাইন, হাইপোটেনশন আছে কিনা, তারপর পেশেন্টের হচ্ছে হার্ট রেট ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমাকে চেক করতে হবে। কার্ডিওভাস্কুলার ডিরেকশন বা আর্টারি লাইন ঠিক আছে কিনা, ক্যানুলেশন ঠিক আছে না, ঠিক আছে কিনা, পেশেন্ট শকে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। আর পেইন হতে পারলে আমাকে কি করতে হবে, যে অ্যানালজেসিক দিতে হবে। অ্যানালজেসিক কত ঘন্টা পর পর দিচ্ছি এটাও আমাকে মেনটেন রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, কি কি কারণে ডেথ হতে পারে একটা পেশেন্টের পোস্ট অপারেটিভ, যদি পালমোনারি প্রবলেমস হয়ে থাকে, কোনো পেশেন্টকে দেখা গেছে যে আমরা পোস্ট অপারেটিভ পেশেন্টকে আমরা পেশেন্টকে দিছি, কিন্তু তারপরে দেখা যায় ওভার পরিমাণে ফ্লুইড দিছি, যেহেতু সে দেখা গেছে 6 থেকে 12 ঘন্টা কিংবা অনেক সময় 48 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু ওভার ফ্লুইড হওয়ার কারণে কি হচ্ছে, পালমোনারি এম্বলিজম হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেশেন্টের লাংসে পানি চলে যাচ্ছে, ওভার ফ্লুইড হয়ে যাচ্ছে। কার্ডিওভাস্কুলার যেমন শক হয়ে যাচ্ছে, কার্ডিওভাস্কুলার সাইন গুলো ডিক্রিজ করতে হচ্ছে। আবার ফ্লুইড অ্যারেঞ্জমেন্ট, যে ফ্লুইডের ম্যানেজমেন্ট গুলো ঠিক হচ্ছে না, এই কারণে পেশেন্টের ডেথ হতে পারে। প্রিভেনশন কি করতে হবে, রিকভারি দিতে হবে, ভাইটাল সাইন গুলো চেক করতে হবে। কোনো ধরনের কমপ্লিকেশন হলে অবশ্যই আমাকে ইমিডিয়েট সার্জনকে কল দিতে হবে। হ্যাঁ, আর যে ইনস্ট্রাকশন দিতে হবে সেটা কড়াকড়ি ভাবে ফলো করতে হবে। ঠিক আছে, আপাতত আজকের জন্য এটাই। আপনাদের কারো কোনো কমপ্লিকেশন আছে, কোথাও কোনো বুঝতে সমস্যা আছে? হ্যালো, ম্যানেজমেন্টটা একটু ভালো করে আপনার কথা বুঝতে পারতেছেন, আপনি একটু ভালো করে বলেন তো।
স্যার পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্টটা এটা আর একটু ডিটেইলস আলোচনা করলে ভালো হতো। অপারেটিভ ম্যানেজমেন্ট। আচ্ছা, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমে কথা বলতে হবে পোস্ট অপারেটিভ একটা পেশেন্ট যদি আসে, আমার ওটি পরবর্তী যে পেশেন্টকে আমি কেয়ার দিব, ঠিক রিকভারি পর্যন্ত যে কেয়ারটা দিব সেটা হচ্ছে আমার পোস্ট অপারেটিভ কেয়ার, অর্থাৎ ওটি পরবর্তী যে কেয়ারটা হচ্ছে সেটা পোস্ট অপারেটিভ কেয়ার। একটা পেশেন্ট এই পোস্ট অপারেটিভ কেয়ার তিনটা ফেজে ডিভাইড করে দেখি। একটা হচ্ছে ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট, একটা কনভালসেন্ট। ইমিডিয়েট কথা হচ্ছে পেশেন্ট ওটি থেকে বের করার পরে যে কেয়ারটা দিব সেটা হচ্ছে ইমিডিয়েট। পেশেন্টকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা পর যে কেয়ারটা দিব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আর পেশেন্টকে কি করব, যে পেশেন্টকে ডিসচার্জের পর থেকে ফুল রিকভারি টাইম পর্যন্ত যে কেয়ারটা দিব সেটা কি হচ্ছে কনভালসেন্ট কেয়ার। আচ্ছা, এই তিনটা স্টেজ হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার। এন্ড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন গুলোকে চিন্তা করি, আমাকে প্রশ্ন করতে পারে যদি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হয়, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি কি? প্রথম কমপ্লিকেশন কি হতে পারে? শক। প্রথম কমপ্লিকেশন আসবে, ফার্স্ট প্রাইড হচ্ছে শক, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। সেকেন্ড হচ্ছে হ্যামোরেজ, তিন হচ্ছে কি, 3 নাম্বার কি বলছিলাম, বললাম তো। থম্বোসিস, ভেইন থম্বোসিস হতে পারে। ঠিক আছে। আর 3 নাম্বার কমপ্লিকেশন হচ্ছে কি, ডিপ ভেইন থ্রম্বোসিস। এটা হচ্ছে কমপ্লিকেশন। আমাদের বেলা একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ কমপ্লিকেশন কি, বা পোস্ট অপারেটিভ ফার্স্ট কমপ্লিকেশন কি, বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। প্রথম কথাই ছিল শক, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে আমাদেরকে তাকাতে হবে চোখ। যদি শক না থাকে, হ্যামোরেজ থাকে, দেন হ্যামোরেজ তাকাতে হবে। ডিপ ভেইন থ্রম্বোসিস খুব কম সময় হয়, এই দুটেই থাকে। হ্যাঁ, শক নাই তো আপনার হ্যামোরেজ থাকলো, এক গেল। পেশেন্টের ম্যানেজমেন্ট, এখন যদি পোস্ট অপারেটিভ কেয়ারের ম্যানেজমেন্ট আসে, তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রথম অবস্থায় পেশেন্টকে কি করতে হবে, খুব জেন্টলি ভাবে পেশেন্টকে বেডে শোয়াতে হবে, 1 নাম্বার কাজ। 2য় নাম্বার কাজ হচ্ছে কি জানেন, পেশেন্টের ABCDE, এই 5টা জিনিস আমার চেক করতে হবে। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এন্ড ডিসেবিলিটি। ABCD, হ্যাঁ, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এন্ড ডিসেবিলিটি, এইটা জিনিসগুলো সবগুলো আমাকে চেক করতে হবে যে পেশেন্ট গুলো ঠিক আছে কিনা, ভালো করে এয়ারওয়ে নিতে পারতেছে না, তার ব্রিদিং রেগুলেশন। আমরা দৌড়ছি না 50টা 60টা কিন্তু কল দিতে, কিন্তু আমরা একবার দৌড়ছি একবার দৌড়ছি না, কারণ সেটা ভিডিও খুলে যখন দেওয়া হয় পরে মুম্মা কি দেখো যে আসলে মুম্বাই নাম তো কত হয়েছে না বাইবি গেছে। চলে দিকে কার্ডিওভাস্কুলার সিমটমস গুলাতে, সরি সেকেন্ডে চলে যাবে তার ভাইটাল সাইন গুলা থেকে। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন চেক যদি দেখবো যে হ্যাঁ পেশেন্টের সবকিছু ওকে আছে, দেন আমি চলে যাবো ভাইটাল সাইন গুলোতে দেখতে, যে তার ভাইটাল সাইন গুলো ঠিক আছে কিনা। ভাইটাল সাইন, বিপি, টেম্পারেচার, রেসপিরেশন এন্ড পালস রেট যদি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো চেক করবো। দেন এই জিনিসগুলো যদি ঠিক থাকে, দেন আমি ফোর্থ লাইনে কি চলে যাব, যে পেশেন্টের কার্ডিওভাস্কুলার যে সিমটমস গুলো আছে, যে কার্ডিওভাস্কুলার যে পেশেন্টের হাইপোটেনশন হচ্ছে কিনা, এই জিনিসগুলো আইডেন্টিফাই করবো আগে। ঠিক আছে, পেশেন্টের বিপি ঠিক আছে কিনা, হাইপোটেনশন হচ্ছে কিনা, এই জিনিসগুলো চেক করবো। কার্ডিওভাস্কুলার কোন রকম রিলেটেড হচ্ছে কিনা, পেশেন্টের হার্টবিট ঠিক আছে কিনা, ঠিক আছে, পেশেন্টের ইরেগুলার বিট হচ্ছে কিনা, তবে ঠিক আছে, এই জিনিসগুলো আমরা চেক করবো। যখন আমার কার্ডিওভাস্কুলার শেষ, দেন আমি কি করব, যে আমার সেন্ট্রাল যে ভেনাল যে সিস্টেম গুলো বা আইভি ক্যানেলেশন ঠিক আছে কিনা, আইভি ক্যানুলার ঠিক আছে, দেন ঠিক আছে, দেখবো যে কোথা থেকে ড্রেনেজ আছে কিনা, কোথাও ড্রেন হচ্ছে কিনা, বা ক্যাথেটার ড্রেন ইউরিনেশন হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমি চেক করব। প্রথম কথা কি, আমি এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন চেক করবো, ভাইটাল সাইন চেক করবো। দেন কি করব, আমি কার্ডিওভাস্কুলার সিমটম গুলো চেক করব। ফোর্থ কি করব, যে আমার ক্যানুলেশন যে প্রসেস গুলো আছে সে ঠিক আছে কিনা, বা বডির যে ইনসার্টেশন যে প্রসিডিউর গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা, বডির ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা। ঠিক আছে, পেশেন্টের ব্যথা হলে কত ঘন্টা পর পর ব্যথা হচ্ছে, ব্যথার ইন্টেন্সিটি কেমন হচ্ছে সেটা চেক করব। দেন যদি এরপরও যদি খুব সিরিয়াস কমপ্লিকেশন অ্যারাইজ করে, কোনো কথা নেই, সরাসরি ডাক্তারকে কল করবো। এটাই আমার ম্যানেজমেন্ট। বুঝতে পারছি? জি স্যার। আর কারো কোনো কমপ্লিকেশন আছে এই টপিকের উপরে, পুরো টপিকের উপরে? কারণ আমার কাছে আর আজকে পড়ার মতো আর কোনো টপিক নেই। আপনারা সবাই একটু রেসপন্স করেন, কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনি আর আমাকে একটু জানান। কারো কি কোনো প্রবলেম আছে, কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না ঠিক আছে। থ্যাংক ভাই ইউ। একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার বাসা কোথায় এবং ডিপ্লোমা বা বিএসসি কোন কোর্স মানে ফান্ডামেন্টাল ছিল আর কি? আমার বাসা হচ্ছে দিনাজপুর, আমার পোস্টিং হচ্ছে সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া। আমি ডিপ্লোমা করছি হচ্ছে আনোয়ার নার্সিং কলেজ দিনাজপুর থেকে, পোস্ট বেসিক করছি হচ্ছে ফৌজদারহাট নার্সিং কলেজ থেকে।
আর কিছু? না, আপনার ক্লাস আমার কাছে অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো, মানে বোঝানোর ক্যাপাবিলিটি আপনার অনেক স্ট্রং, যেটা প্রিভিয়াস দুইটা ক্লাসে আহামরি একটা পাইনি। যদিও ওনাদের এটা বলা উচিত না, কারণ ওনারা ওনাদের বেস্ট ট্রাই করেছে, তারপরেও আর কি ভালো লাগছে আপনার ক্লাসটা অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি আপনাদের এই আগামীতে ক্লাস নেওয়ার জন্য আমাদের খুব ভালো লাগবে। আর কারো কোন প্রবলেম আছে কোথাও থাকলে আমাকে বলতে পারেন ফ্রিলি। জি, তেমন কোনো প্রবলেম নাই। আর রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে ব্যান্ডেজিং এর যেটা ডেমো ক্লাসটা নিতে চাই, ওখানে একটু details সুযোগ। একটু ভালো। আচ্ছা আচ্ছা, যদি কোনো আমি চেষ্টা করবো যে হসপিটালে একটা ব্যান্ডেজিং, যেহেতু আমি সার্জারিতে কাজ করি, আমার কাছে রেগুলার ব্যান্ডেজিং আছে, আমি ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো থাকে অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তাহলে তো সবার শেষ, তাই না? আচ্ছা, একটা বিষয় আসলে কথা বলি। ক্লাসটা হচ্ছে অনেক, আসলে সবার মত শেষ করা সুযোগ হয়ে ওঠে না। তবে যতটুকু পারি, তো যদি আপনারা, ঠিক আছে। আমি তোরা মাঝে মাঝে একটা কারো হয়েছিল না আগে রাজি রাজি খাই যায় এরপর লাস্টে বাধ্য হয়ে থাকছে তুইও আমার বন্ধু আমিও আমার কারো হয়েছিল তাতি রাজি ঠিক আছে, কিছু কইলো না রাজি লাস্টে বাধ্য হয়ে বুঝলা দেয় অনেক কিছু আছে আর কিছু দিয়ে আমাদের রাজি আচ্ছা, আমার একজন জুনিয়র ছিল আইস, আমরা একটা এখন আমার কথা হচ্ছে এটা না বেরিয়ে তো পরে তো আলাদা ভাবে বানায় অন্য মানুষের কাছে যেটাই করছে এটা তো আয়েশা সিদ্দিক আছেন? আমি তো এই জিনিসটা জি বলি কারণ ভাইয়া, আমি কিছু তো বলছেন? জি, ক্লাস- জি না আচ্ছা, কত তারিখ থেকে একটু দেখছি আর আমি তো দেখতে গেলে ভাই, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। পরীক্ষা ভালো। 21 তারিখ থেকে আমাদের ফাইনাল এক্সাম শুরু। যদিও এই সিচুয়েশনে আমি পড়ছি, জি ভাইয়া। otherwise হবে দুই নৌকায় পানি। আহ, জি জি। আমিও পাই আছি মাঝে মধ্যে ফোনে কথা হয় যেহেতু বলবো যে আপনার জন্য একটু কথা হইলাম ভাইয়া সরি, আপনার আসলে কোনো কথাই বোঝা যাচ্ছে না, অন্য কেউ একজন আনমিউট করে রাখছে তো তার কথাগুলোই বেশি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আপনার সাথে আপনার কথা হবে। হ্যাঁ, আপনি প্রিপারেশন নিতে থাকেন। হ্যাঁ, জি ভাইয়া, ঠিক আছে। ইনশাল্লাহ চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস লিভ করছি। আমি আবার এটা দিন আমার